অফিসের বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তাটার কাছে এসে গাড়িটা দাঁড়ালো। কালো রঙের গাড়িটা থেকে বাইরে নেমে এলো নীলেশ ভার্মা। পরনে একটা হালকা নীলচে শার্ট, টাই সামান্য আলগা করে নিয়ে নীলেশ ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এই গাড়িটা একটু সামনের দিকে নিয়ে যাও, আমি একটা সিগারেট খেয়ে তারপর আসছি। নীলেশের কথায় ড্রাইভার ঘাড় কাত করে গাড়িটা সামনের দিকে একদম রাস্তার বাঁকটা থেকে একটু দূরে নিয়ে গিয়ে দাঁড় করালো। নীলেশ ওর সিক্রেট স্মোকিং জোনে ঢুকে পকেট থেকে একটা দামি লাইটার এবং দামি ব্র্যান্ডের সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে দুবার টানল। মাথার ভেতর বোধহয় কোনো একটা চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে, আর সেই কারণেই নীলেশ বোধহয় স্থির হয়ে দাঁড়াতে পারছে না। রাতের শহরের কোলাহলের শব্দ এদিকে ভেসে আসছে, কিন্তু সেই কোলাহলের শব্দ ছাপিয়ে নীলেশের মাথার ভেতর যেন ভেসে চলেছে অনেক কিছু। তাছাড়া আজ সকালে খবরের কাগজে দেখা খবরটাও তার মাথার ভেতর যেন ঘুরপাক খাচ্ছে। নীলেশ সিগারেটটায় দুবার লম্বা টান দিল, তারপর অন্য পকেট থেকে বার করে আনলো একটা মোবাইল ফোন। একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে দ্রুত গতিতে একটা নাম্বার ডায়াল করল। অপর প্রান্তে কয়েকবার রিং হলেও ধরল না। একরকম বিরক্ত হয়ে নীলেশ কল কেটে মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল। সব কটা ইডিয়েট, কাজের সময় কেউ একটা ফোন পর্যন্ত ধরবে না। নীলেশ ফোনটা পকেটে রাখছে এমন সময় যেন হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল। আর একটু হলেই ফোনটা পড়ে যাচ্ছিল নীলেশের হাত থেকে, কারণ আরেকটি লোক কখন যেন পায়ে পায়ে তার পাশটা এসে দাঁড়িয়েছে। এদিকটা অন্ধকার, রাস্তার সামনের দিকে একটা লাইট জ্বলত, কিন্তু আজ যে কেন সেই লাইটটা জ্বলছিল না সেটা নীলেশ নিজেও বুঝতে পারছিল না। দুপাশের বড় বড় বিল্ডিংয়ের থেকে অল্প স্বল্প আলো বেরিয়ে আসে, তাতেই নীলেশ পেছনে এসে দাঁড়ানো লোকটাকে অল্প অল্প দেখতে পেয়েছে। তবে লোকটার চোখের চশমাটা যেন অল্প আলোয় ঝকঝক করে উঠল। এক্সকিউজ মি, কি ব্যাপার? একবার লাইটারটা দেবেন? আসলে বিড়ি খাওয়ার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখন দেখছি এখানে লাইটারটা আনতে না ভুলে গেছি। নীলেশ একটু বিরক্ত মুখে লাইটারটা এগিয়ে দিল লোকটার দিকে। লাইটারের আলোতে লোকটার মুখের বিড়িটা দেখা যায়, তাতে আগুন লাগতেই একটা গন্ধ ভেসে আসে ওই দিকে। নীলেশ গ্যাস লাইটটা ফিরিয়ে নিয়ে পেছনের দিকে ঘোরে একটু অন্য পাশে গিয়ে দাঁড়ায়। এখানে সে একটা ফোন করার জন্য এসেছিল, কিন্তু ফোনটাও করা হলো না। তারপর এই অচেনা লোকটার সাথে দেখা। পিছন থেকে লোকটা বলে ওঠে, হ্যাঁ স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বিরক্তিটা চরম সীমায় পৌঁছে যায় নীলেশের। সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, বলুন। লাইটারের আলোতে লোকটার মুখটা যতটা দেখা গেছে তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে লোকটা অতি সাধারণ আর 4-5টা লোকের মতোই চোখে চশমা, মাথায় চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। গালের ডান পাশে একটা ছোট তিল রয়েছে। তাছাড়া পরনের কাপড় জামাও আহামরি কিছু নয়। নীলেশের উত্তর শুনে আবার চশমা পরা লোকটা হেসে উঠে বলে, আসলে এখানে একটা কাজ ছিল স্যার, যদি আপনি সাহায্য করেন তাহলে খুব সুবিধা হতো। সাহায্য? আমি আপনাকে চিনি না পর্যন্ত। এই যে দেখুন, টাকা পয়সার ব্যাপার হলে কিন্তু ওসব এখানে হবে না। যত সব, আমার ড্রাইভার ওখানে আছে, তাই এত বেশি ঝামেলা করে কিন্তু কোনো লাভও পাবেন না। আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে সাহায্য করতে যাবো কেন বলুন তো? না না না, টাকা পয়সার ব্যাপার না। আসলে বেশ কয়েকদিন ধরে আপনাকে না আমি খুঁজছিলাম, আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল। নীলেশের মনে হয় চশমা পরা লোকটি যেন তার পকেটে কি একটা খুঁজছে। বিরক্তিটা চরম সীমায় পৌঁছে যায়। নীলেশ
বিরক্তি প্রকাশ করে বলে, যত সব ইডিয়েট লোকজন কোথাকার। এই যে মশাই, শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? যান না, যান অন্য কোথাও গিয়ে বিড়ি খান না। আপনার এইসব সস্তা তামাকের গন্ধটাই আমার যেন কেমন লাগছে। এই সস্তার বিড়িতে যে নেশা আছে তা আপনার ওই দামি সিগারেটে নেই স্যার। আসলে কাজের কথা হচ্ছে, আমি এখানে এসেছি আপনাকে খুন করতে। কথাটা শুনে মুহূর্তের জন্য নীলেশ একবার হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু চশমা পরা ওই লোকটার মুখে এবার একটা হাসি ফুটে ওঠে। সে হাতের বিড়িটা নিচে ফেলে পা দিয়ে সেটা একবার ডলে দেয়। তারপর একটু সামনের দিকে ঝুঁকে সে নীলেশকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ শুন, এবার আপনাকে শেষ বিদায় জানানো যাক। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আর ওই যে ওই রাস্তার ধারেই আমার ড্রাইভার আছে। এক্ষুনি ফোন করলে ড্রাইভার এখানে চলে আসবে। আসতে পারবে না স্যার, কারণ আপনার ড্রাইভারকে ডাকার জন্য আপনাকে তো তাকে ফোন করতে হবে। শুধু ড্রাইভার কেন, আপনি এখন আর কাউকেই ফোন করতে পারবেন না। আপনি ফোন করার সময় একটু আগে আপনার শরীরটা যেটা ফুটিয়েছি সেটা কাজ শুরু করে দিয়েছে স্যার। কাজেই কালের যাত্রার ধ্বনি এ বন্ধু শুনিতে কি পাও। বিদায় বিদায় বন্ধু, গুড বাই স্যার। কথাটা বলার সঙ্গে সঙ্গে কি যেন একটা হয়ে যায়। সেকেন্ডের মধ্যে গোটা শরীর কেমন যেন অবশ হয়ে যায় নীলেশের। গোটা শরীরের শিরা উপশিরাগুলো যেন ধরফর করতে থাকে তার। মৃগীরোগীদের যেমন হয় ঠিক তেমনই হতে থাকে তার। রাস্তার মধ্যে পড়ে যায় নীলেশ, থরথর করে কাঁপতে থাকে রাস্তার ওপরে। চশমা পরা লোকটা মুখটা নামিয়ে আনে তার দিকে, তারপর সস্তার বিড়ির ধোঁয়া নীলেশের মুখের উপর ছেড়ে বলে, হ্যাঁ দেখেছেন স্যার, আরেকটা কথা বলতে একদম ভুলে গেছিলাম। নেশা তো নেশাই স্যার, সে দামি হোক বা সস্তা, কিন্তু সস্তা তামাকের বিড়ি তো নেশার জন্য জাগিয়ে। এই দেখুন, আপনি তো আবার কিছু শুনতেই পাবেন না। একটু তো সাহায্য চেয়েছিলাম আপনার কাছে, আপনি সাহায্য করলেই ভালো হতো। শুধু শুধু আমায় নিজে থেকে সাহায্য নিজের করে নিতে হলো। যাই হোক, বিদায় বন্ধু, আসি স্যার। কথাটা বলতে বলতে পিছনে পায়ের শব্দ শুনতে পায় লোকটা। সে দেখে পিছনের দিকের অন্ধকার ভেদ করে কে যেন হেঁটে আসছে এদিকে, আর তার সঙ্গে বলছে, স্যার স্যার কোথায় গেলেন স্যার? স্যার। অন্ধকার থাকার কারণে সেই সুযোগ নিয়ে চশমা পরা লোকটা মুহূর্তের জন্য মিলিয়ে যায় একপাশে, আর ঠিক তারপরেই একটা মোবাইলের টর্চের আলো এসে পড়ে ওই দিকে। তখনও ওখানে রাস্তায় পড়ে থাকা নীলেশ থরথর করে কাঁপছে। ড্রাইভার তাকে দেখে চিৎকার করার মতো করে বলে ওঠে, আরে কি হলো স্যার? কি হলো আপনার? আমি এক্ষুনি লোকজন ডেকে আনছি স্যার। ড্রাইভারটা হুড়মুড় করে ছুটে যায় বড় রাস্তার দিকে, চিৎকার করতে থাকে হেল্পের জন্য। আর ঠিক তখনই রাস্তায় পড়ে থাকা নীলেশের কাঁপতে থাকা শরীরটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। হায়দ্রাবাদের পুলিশ হেডকোয়ার্টারে ইনভেস্টিগেশন অফিসার বিনোদ রেড্ডির সঙ্গে কথা হচ্ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার বাসুদেব বাগচির। হায়দ্রাবাদে ঘটে যাওয়া একের পর এক হাই প্রোফাইল মার্ডার নিয়ে রীতিমতো বিপন্ন প্রশাসন। অফিসার বিনোদ রেড্ডি বলে উঠলেন, দেখুন, আমরা যে একেবারেই কোনো কিছু করিনি সেটা কিন্তু নয়। এই দুজন ভিকটিমের ব্যাপারে সমস্ত খবর কিন্তু আমরা খুঁজে বার করব। তবে সবচেয়ে আশ্চর্যের কথা হলো, এই দুজন ভিকটিমের মধ্যে কোনো কিন্তু লিঙ্ক পেলাম না আমরা। এছাড়া টাকা পয়সার জন্য যে খুন করা হয়নি সেটা ভালোই বোঝা যাচ্ছে।
কারণ এদের সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা সমস্ত কিছু ঠিকঠাক আছে। দেখুন, সব কিছু যদি ঠিকঠাকই থাকতো তাহলে এখানে আমার ডাক পড়তো না। আর তাছাড়া সব কিছু ঠিকঠাক নেই বলেই ব্যাপারটা নিয়ে প্রশাসন এত বেশি ভাবছে। তাছাড়া যে দুজন মারা গেছে তারা দুজনেই কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তারা দুজনেই সায়েন্টিস্ট। হ্যাঁ, দুজনেই ভিন্ন ভিন্ন এলাকাতে থাকেন, ভিন্ন ভিন্ন কোম্পানিতে কাজ করতেন। আপনি ঠিক বলছেন যে এদের মধ্যে কোনো ডিরেক্ট লিঙ্ক এখনও অবধি জানা নেই, তবে একটা মিল কিন্তু রয়ে গেছে, যেটা বললাম দুজনেই সায়েন্টিস্ট। এই রকম লিঙ্ক অনেক ক্ষেত্রেই দেখা যায়। তাছাড়া এরা বহুদিন হলো কোনো গবেষণামূলক কাজকর্ম থেকে বেশ অনেকটাই দূরে ছিলেন। যে সমস্ত কোম্পানিতে তারা যুক্ত ছিলেন সেগুলোতে মোটেই বিজ্ঞানের গবেষণার কোনো কাজ ছিল না তাদের। তার মানে আপনি বলতে চাইছেন একেবারেই অন্যরকম কাজে যুক্ত ছিলেন দুজনেই, যার জন্য বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, একদমই তাই। প্রথমে যে লোকটি মারা গেছে তার নাম ছিল অবিনাশ চ্যাটার্জি। সম্প্রতি তিনি যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি একটি বিশেষ কেমিক্যাল তৈরি করে, কিন্তু সেই কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে তিনি ওয়ার্ক ফ্রম হোম করতেন। তাছাড়া আমি কোম্পানির সাথে কথা বলেও দেখেছিলাম, রিসেন্ট বেশ কিছু মাস ধরে তিনি কোম্পানির সাথে কোনো কাজই করেননি। আর দ্বিতীয় ব্যক্তির নাম ছিল নীলেশ ভার্মা। তিনি একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ছিলেন, আর সেখানে তার ডেজিগনেশন সম্পর্কে তেমনভাবে কিছু জানা যায়নি। তবে আপনি যেটা বলতে চাইছেন যে বিজ্ঞানী হওয়ার কারণে দুজন খুন হতে পারে, বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ব্যাপারটায় এরা দুজনেই কিন্তু বেশ অনেক দিন হলো দূরে রয়েছেন। এতক্ষণ ধরে পেছনের দিকের দুটো চেয়ারে বসেছিল দিবাকর আর সমৃদ্ধি, বাসুদেব বাগচির সবচেয়ে বিশ্বস্ত দুই সহকারী। সমৃদ্ধি ওর ল্যাপটপে সেই অবিনাশ চ্যাটার্জি আর নীলেশ ভার্মার ব্যাপারে খোঁজ খবর জোগাড় করছিল। তার পাশে বসে থাকা দিবাকর নিচু গলাতে সমৃদ্ধিকে বলল, এখানে আসার পরে এই অবিনাশ চ্যাটার্জি আর নীলেশ ভার্মার ব্যাপারে আমরা যা কিছু জানতে পেরেছি তার চেয়ে বেশি কিন্তু পুলিশ জানতে পেরেছে। উল্টো একটা ব্যাপার আমরা বেশি জানি, আর সেটা হলো এই নীলেশ ভার্মা প্রায় মাস তিনেক তার কোম্পানি থেকে ছুটি নিয়ে বাইরে কোথাও একটা গিয়েছিলেন, কিন্তু কোথায় গিয়েছিলেন সে ব্যাপারে বোধহয় পুলিশও জানে না। কিন্তু আমার মনে হয় স্যার অন্য কিছু ভাবছেন। ব্যাপারটা যদি সিরিয়াল কিলিং হয় তাহলে বেছে বেছে এমন দুজন হাই প্রোফাইল লোককে টার্গেট করার পেছনে কী কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় সমৃদ্ধি? সেটাই তো ভাবার, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তাছাড়া কাজগুলো যেমনভাবে করা হয়েছে সেটা কিন্তু খুবই সূক্ষ্ম। দুজনেরই ঘাড়ের কাছে ইনজেকশনের মাধ্যমে একটা মারাত্মক বিষের প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। কাজটা যে করেছে সে কিন্তু বেশ দক্ষ, কারণ সূচের দাগ কিন্তু একবারই দেখা গেছে। লোকটা সিরিঞ্জটা গেঁথেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিষটা শরীরে কাজ করেছে। এতক্ষণ সমৃদ্ধি ল্যাপটপের দিকেই তাকিয়েছিল। দিবাকর যে কখন থেকে টানা তার দিকে তাকিয়ে আছে সেটা সমৃদ্ধি খেয়াল করেনি। ব্যাপারটা বুঝতে পেরেই সমৃদ্ধি একটু ইতস্তত করে, আর তাতেই দিবাকর চোখ সরিয়ে নেয়। সামনে বাসুদেব বাগচি আর অফিসার বিনোদ রেড্ডি কি কথা বলছে সে ব্যাপারে ওরা মাঝে মাঝে শুনতে পাচ্ছিল। দিবাকর বলল, এরকম শর্ট নোটিসে স্যারের সঙ্গে এখানে চলে আসাটা কিন্তু বড্ড তাড়াহুড়ো হয়ে গেল। তোমার কি মনে হয়? পুলিশের এরকম দুদে গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে যে কোনো সময়ের জন্য আমাদের তৈরি হয়ে থাকতে হয়। তাছাড়া অনেকদিন পরেই এরকম একটা কেস এসেছে যেখানে বাসুদেব স্যার আবার আমাদের একসাথে টিমে নিয়েছেন। সেটা ঠিকই বলেছ। অনেকদিন পর তোমার সঙ্গে এসেছি বলে অনেকদিন পর একসাথে সময়টা কাটাবার সুযোগ পেয়েছি। কি বললে? কথাটা বলে সমৃদ্ধি মুখ তুলে তাকায় দিবাকরের দিকে। ল্যাপটপ থেকে তার মুখটা মুহূর্তের জন্য সরে যায়। সমৃদ্ধি সব সময় চোখে চশমা পরে থাকে, এই মুহূর্তে চশমাটা খুলে পাশে রাখা। মাথার ঘন কালো লম্বা চুলগুলো হাওয়ায় অল্প উড়ছে। দিবাকরের যেন মনে হয় তার বুকের ভেতরটা কেমন করে উঠল। আর ঠিক তখনই সামনের দিক থেকে বাসুদেব বাগচির ডাক শুনে দিবাকর এগিয়ে যায় সামনের দিকে। দুটো মার্ডারের ফাইলগুলো
হাতে তুলে নেয় দিবাকর। সে দ্রুত প্রয়োজনীয় ইনফোগুলো এক জায়গায় নোট ডাউন করতে থাকে। এখানে এসেছে ওরা 3 দিন হয়েছে। হায়দ্রাবাদের এখানে ওদেরকে কেসের ব্যাপারে এর আগে আসতে হয়নি, এবারই প্রথম। পুরো ব্যাপারটাই গোপনে, তাই ওদের থাকার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে সেটা একটু ভেতরের দিকেই। শহরের কোলাহল, লোকজনদের ভিড়, এই সমস্ত কিছু থেকে দূরে। ওদের যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে পাশাপাশি 3টে ঘর, সামনে লম্বা বারান্দা, সর্বক্ষণের জন্য একজন কাজের লোক রয়েছে, তাছাড়া একজন পাহারাদারও আছে বাইরে। আপাতভাবে দেখে এটাকে সরকারি কোনো ট্যুরিস্ট বাংলো বলে মনে হয়। সেদিন সকালে উঠেই বাসুদেব ওই কেসের ফাইলগুলো নিয়ে বসেছিল। দুটো লোকের মধ্যে সত্যিই কোনো লিঙ্ক নেই। হায়দ্রাবাদের 2 প্রান্তে থাকে 2 জন। এই 2 জনের খুনের ধরনটা একই রকম হলেও 2 জনের খুন হয়েছে আলাদা আলাদা সময়। 2 জনের খুনের মধ্যে প্রায় মাসখানেকের পার্থক্য, কিংবা তার একটু বেশি। 2 জনই সায়েন্টিস্ট এবং 2 জনেরই মৃত্যু হয়েছে ঘাড়ের কাছে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রবেশ করিয়ে। এই দুটো ছাড়া আর এমন কোনো সূত্র নেই যেটা থেকে কিছু খুঁজে পাওয়া যায়। প্রথম খুনের সময় মার্ডার স্পটে কাছাকাছি পরিচিত কেউ ছিল না, মানে অবিনাশ চ্যাটার্জির খুনে। কিন্তু দ্বিতীয় খুন অর্থাৎ নীলেশ ভার্মার খুনের সময় ড্রাইভার তার কাছাকাছি ছিল। ড্রাইভারের জেরার যে ভিডিওটা তোলা হয়েছে সেটা খুব মন দিয়ে দেখে চলেছিল বাসুদেব বাগচি। ফোনের ভিডিওতে ড্রাইভার বসে, আর চেয়ারে তার উল্টো দিকে বসেছিল একজন পুলিশ অফিসার। তবে যে সে কেউ নয়, রাগী পুলিশ অফিসার মাধবন। তাকে দেখেই ভয়ে ভয়ে ড্রাইভার বলে উঠল, আমি কিছুই জানি না স্যার। আমার স্যার বললেন সিগারেট খাওয়ার জন্য রাস্তার কাছে দাঁড়াবেন, আর আমি সামনের দিকে যেন গাড়িটা নিয়ে দাঁড়াই। আমি তেমনই দাঁড়ালাম, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও দেখলাম স্যার আসছিল না। স্যার কখনো এতক্ষণ সময় নেন না। তখনই আমি গাড়ি থেকে বেরিয়ে যাই, স্যারকে স্মোকিং জোনের অল্প দূর থেকে ডাক দিই। দেখি কোনো সাড়া নেই। তারপর মোবাইলের টর্চটা জ্বালিয়ে আর একটু এগোতেই দেখি স্যার রাস্তার ওপর পড়ে ছটফট করছে। আমি তো ভয় পেয়ে যাই যে কি হলো তার। তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে দেখি স্যারের মুখ থেকে মানে ফেনা বেরোচ্ছে। আমি সেখানে না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সামনের দোকানগুলোর মানে লোকজনকে জানাই। তারপর তারাই ছুটে আসে। তারপর বাকি সব কিছু তো আপনারা মানে শুনেছেন। এই সুযোগ বুঝে তুই কিছু করিসনি তো? হ্যাঁ, ওখানটা অন্ধকার দেখে ওখানে নিয়ে গিয়ে তারপর তার শরীরের ভেতরে কোনোভাবে বিষ প্রবেশ করিয়ে মারিসনি তো? হ্যাঁ, বল, সত্যি করে বল, সত্যি করে, নইলে কিন্তু খবর আছে। কি বলছেন স্যার? আমি এমন করতে যাব কেন? আমি গরিব মানুষ স্যার, স্যারের গাড়ি চালায়। মানে আমি স্যারের সাথে আছি আজকে থেকে প্রায় বছর 2 হয়ে গেছে স্যার। এমন কাজ আমি করব কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে অফিসার মাধবনের কথায় ড্রাইভার প্রচণ্ড ভয় পেয়েছে। তার চোখে মুখে সে ভয় ফুটে উঠছে। পেছন দিক থেকে সমৃদ্ধি আর দিবাকর দেখে চলেছিল ভিডিওটা। এইবার সমৃদ্ধি বলল, লোকটার কনফেশন শুনে মনে হচ্ছে লোকটা সত্যি কথাই বলছে। তাছাড়া ভালো নলেজ না থাকলে ঠিক অমনভাবে ঘাড়ির রাইট পোর্শনে ওভাবে সিরিঞ্জ দিয়ে বিষটা ঢোকানো যায় না। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে কাজটা অন্য কারো, আর পরিকল্পিতভাবেই কাজটা করা হয়েছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। বিশেষ করে মার্ডার স্পট দুটো। প্রথম খুনের ক্ষেত্রে অবিনাশ চ্যাটার্জিকে মারা হয়েছে ভোরবেলায় গোলকুন্ডা ফোর্টের কাছে এমন একটা পরিত্যক্ত স্থানে যেখানে কোনো লোকজন ছিল না। বেলা বাড়লে অনেক পরে তার দেহ খুঁজে পায় পুলিশ।
আর দ্বিতীয় খুনটা হয়েছে রাতের শহরে জনবহুল এলাকা হলেও এমন একটা সিক্রেট স্পটে, অর্থাৎ ধূমপান করার গোপন জায়গায় যেখানে অন্য লোকজন ছিল না। অর্থাৎ দুই ক্ষেত্রেই একমাত্র ভিকটিমই মার্ডার স্পটে উপস্থিত ছিল। অর্থাৎ ওরা যে ওই সময় ওখানে আসবে সে কথা খুনি আগে থেকে জানতো। তার একটাই মানে দাঁড়ায়, খুনি তাদের আগে থেকেই ফলো করছিল, আর সেই কারণেই দুটো খুনের মধ্যে প্রায় মাসখানেকের গ্যাপ। কিন্তু সমস্যা হলো চুরি ছিনতাই কোনো কিছুই হয়নি। ওদের সঙ্গে এমন কোনো কিছু ছিল না যেগুলো চুরি করার জন্য কাজটা করা হয়েছে। তাহলে কারণটা কি? পুলিশ এদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছে, তাদের শত্রুর ব্যাপারে বাড়ির লোকেরা তেমন কিছু জানে না। তাহলে এমনভাবে ওদের খুন করে খুনি আসলে কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না। যাই বোঝাতে চাক, সিরিয়াল কিলিং এটা নয় দিবাকর। আমার মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ কাজটা করেছে। সে হয় নিজে থেকেই কাজটা করেছে, না হলে তাকে দিয়ে কেউ কাজটা করাচ্ছে। কিন্তু কেন? বাসুদেব বাগচি তাকিয়ে থাকে সামনে ঝুলিয়ে রাখা বোর্ডের দিকে। সেখানে পাশাপাশি এই দুজনের ছবি রয়েছে। তার তলায় এদের ব্যাপারে সমস্ত ডিটেলস শর্টে লেখা রয়েছে, কিন্তু তার পাশে একটা কোয়েশ্চেন মার্ক। এরপরে যে আরও কিছু হতে পারে সেটা বাসুদেব বাগচির মাথায় বারবার কিন্তু তখনও ঘুরছে। হায়দ্রাবাদে আসার পর আবার যদি একটা খুন হয়ে যায় তাহলে ব্যাপারটা বড় জটিল হয়ে যাবে। ঠিক তখনই বাসুদেব বাগচির মোবাইলটা বেজে উঠল। তিনি মোবাইলটা কানে দিয়ে ঘরের বাইরে চলে যেতে সমৃদ্ধি ও দিবাকর আবারও নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির কাছে ছোট রাস্তাটা পেরিয়ে এলো অভিমন্যু। আর 3টে বাড়ি, তারপরেই তার বাড়ির দরজা। হাতে ঝুলতে থাকা ব্যাগের মধ্যে আজ মেয়ের জন্য কিনে আনা একটা খেলনা রয়েছে। সেদিন রাস্তার কাছের দোকানে এই খেলনাটা দেখে মেয়েটা বায়না করেছিল, কিন্তু অভিমন্যু কিনে দিতে পারেনি। পকেটে টাকা ছিল না। তাছাড়া এই হায়দ্রাবাদের মতো শহরে এমন মাস মাইনের কাজ করে দিনের শেষে বাড়ি ফেরে সে, এবং মাসের শেষে যে পকেট ফাঁকা হয়ে আসে সেটা সকলেই জানে। তবু অভিমন্যু আজ খেলনা কিনেছে। তাছাড়া ব্যাগ ভর্তি করে বাজারও করেছে, আর খানিকটা খাসির মাংস এনেছে। আজ বেশ জমিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। কাল রোববার, অফিস ছুটি। ওদিকে দরজাটা খুলতেই গায়ের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে অভিমন্যুর মেয়ে মুন্নি। আমার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলি মনে হয়। কি ব্যাপার? মুন্নি কথা বলতে পারে না। ছোট থেকে এমন কি একটা যেন হয়েছে। ডাক্তাররা অনেক কিছু বলেছিল, অনেক টেস্ট, অনেক পরীক্ষা, অনেক কিছু করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষে অভিমন্যু এবং তার স্ত্রী উর্মি দুজনেই মেনে নিয়েছে এটা ওদের ভাগ্য। মুখে কথা বলতে না পারলেও মেয়েটা যেন চোখ দিয়ে সমস্ত কিছু বলে। আজও তাই হলো। ব্যাগ থেকে খেলনাটা বার করে মুন্নির হাতে দিতেই তার চোখ মুখ যেন ঝলমল করে উঠল। অভিমন্যু বাজারের ব্যাগটা রান্নাঘরের কাছে রেখে বাথরুম থেকে ফ্রেশ হয়ে যেই বাইরে এসেছে অমনি উর্মির মুখোমুখি হলো সে। ওগো, এখন তো মাসের শেষ, এই সময় এত বাজার, খাসির মাংস, মেয়ের জন্য খেলনা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এছাড়া জানোই তো, তোমাকে তো বলেছি বলো, এই বাড়িটায় আর থাকা সম্ভব হচ্ছে না। একটা অন্য কোনো ভাড়া বাড়ি কিংবা অন্য কোনো জায়গায় যেতে হবে। অভিমন্যু এগিয়ে এসে উর্মির কাঁধটা ধরে, তারপর বলে, তুই চিন্তা করছো কেন? একদম চিন্তা করো না, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই একজনের কাছে কিছু টাকা পেতাম, সেটাই আর কি আজ দিল, তাই ভাবলাম। কথাটা বলে অভিমন্যু পকেট থেকে 500 টাকার কয়েকটা নোট বার করে তার বউ উর্মির হাতে দেয়। টাকা পেয়ে কিন্তু উর্মি খুব খুশি। সে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। অভিমন্যু গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ওর মেয়ে মুন্নি তখন বিছানায় তার পাশে বসে খেলছে।
মোবাইলটা বিছানার এক পাশে রাখা রয়েছে। অভিমন্যু টিভি চালাতেই টিভিতে নিউজ রিডার সেই আগের খবরটাই বলতে থাকে। আবার হায়দ্রাবাদের রাস্তায় আরও একটা খুন। এর আগেই অবিনাশ চ্যাটার্জি নামে একজনের এমনই রহস্যময়ভাবে মৃত্যু হয়েছিল হায়দ্রাবাদের অন্ধকার এক রাস্তায়। এবার আরও একজন ঠিক একইভাবে শিকার হলো। লোকটির নাম নীলেশ ভার্মা। কিন্তু এইবার প্রত্যক্ষদর্শী ছিল একজন, তার গাড়ির ড্রাইভার। ড্রাইভার জানিয়েছে সে কাউকে মাদার স্পটের কাছ থেকে ছুটে পালাতে দেখেছে। ড্রাইভারের বয়ানের উপর ভিত্তি করে পুলিশ খোঁজাখুঁজি চালাচ্ছে। কিন্তু পুলিশ কি পারবে অপরাধীকে ধরতে, নাকি আবার হায়দ্রাবাদের রাস্তায় হবে আরও একটা খুন? সমস্ত খবর জানতে হলে চোখ রাখুন এবং কান রাখুন আমাদের নিউজ চ্যানেল এবিসি নিউজে। ধর শালা, সে একই ডায়লগ, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে। আরে লোক মরবে কি মরবে না সেটা পুলিশ জানবে কি করে? হ্যাঁ, পুলিশ যদি আগে থেকে জেনে যেত তাহলে কি আর এসব কিছু হতো? কথাটা বলে নিউজ চ্যানেল ঘোরাতেই একটা হিন্দি গানের ছবি ভেসে ওঠে তার চোখের সামনে। ঠিক তখনই পাশে রাখা মোবাইলে নোটিফিকেশনের সাউন্ড টোন বেজে একটা মেসেজ এলো। অভিমন্যু মোবাইলটা তুলে নেয় চোখের সামনে। তার মুখে ফুটে ওঠা বিরক্তিটা যেন আস্তে আস্তে মিলিয়ে যায়, আর তারপরে তার বদলে মুখে ফুটে ওঠে একটা অদ্ভুত রহস্যময় হাসি। মাথার মাঝারি আকারের চুলগুলোর উপরে সে একবার হাত বুলিয়ে নেয়, তারপর সোজা তাকায় সামনের দিকে। চ্যানেলটা ঘুরিয়ে আবার লাগায় সেই নিউজ চ্যানেলের উপরে। তখনও সেখানে সেই একই খবর বলে চলেছে। এবার ভলিউমটা আস্তে আস্তে কমিয়ে দেয় অভিমন্যু। তারপরে একভাবে তাকিয়ে দেখতে থাকে রাস্তায় পড়ে থাকা নীলেশ ভার্মার খুন হয়ে যাওয়া শরীরের অস্পষ্ট ছবিটার দিকে। স্যার, আপনি যা যা খবর জোগাড় করে আনতে বলেছিলেন সমস্ত কিছু এনেছি। পুলিশ মিথ্যে বলছে না। অবিনাশ চ্যাটার্জি কিংবা নীলেশ ভার্মার বাড়ি থেকে তেমন কোনো খবর বার করা যায়নি। এদের কোনো ব্যক্তিগত শত্রু আছে বলেও মনে হয় না। তাদের অফিস থেকেও এমন কোনো খবর আসেনি। অন্তত খুন করতে পারবে এমন কেউ নেই। স্যার, আরেকটা ব্যাপার, এই নীলেশ ভার্মা মারা যাওয়ার আগে কিন্তু তার মোবাইল থেকে একটা নাম্বারে কয়েকবার ফোন গিয়েছিল, কিন্তু অপর প্রান্তে কেউ ফোনটা ধরেনি। মৃত্যুর কিছুক্ষণ আগে, ওই ধরুন মিনিট 3-4। নাম্বারটা ট্র্যাক করে দেখেছো? নাম্বারটা ট্র্যাক করেছি স্যার। নাম্বারটা এখন বন্ধ আছে, কিন্তু লোকেশন হায়দ্রাবাদই দেখাচ্ছে, আর হায়দ্রাবাদের উত্তরের দিকে। মানে এই কেসগুলো যেখানে ঘটেছে সেখান থেকে সম্পূর্ণ অন্য দিকে। নাম্বারটা কার নামে রেজিস্টার করা আছে? জয়ন্ত যাদব বলে কোনো একজনের নামে নাম্বারটা রয়েছে, কিন্তু সমস্যাটা হলো ওই জয়ন্ত যাদবের ব্যাপারে যেটুকু খোঁজ পাওয়া গেছে তাতে অনেক দিন হলো ওইখানে উনি ওনার বাড়িতে থাকেন কিনা জানা যায়নি। মানে অনেক দিন ধরে ওই ভদ্রলোক এলাকা থেকে নিখোঁজ। নিখোঁজ যদি হয়ে থাকে তাহলে জয়ন্ত যাদবের ফোনে কলটা গেল কি করে, আর নাম্বারটা ওখানে ট্র্যাক হলো কি করে? সমৃদ্ধি, আমাদের মনে হচ্ছে বেরোতে হবে। কিন্তু লোকটা নিজে যদি নিজেকে লুকিয়ে রাখতে চায় তাহলে আমরা দিনের বেলা গিয়েও কিছু করতে পারবো না স্যার। আমার মনে হয় অন্ধকার নাম্বার পর আমাদের জয়ন্ত যাদবের কাছে যাওয়া দরকার, যদি তাকে পাওয়া যায়। দিবাকরের প্ল্যানিংটা বাসুদেবের মন্দ লাগলো না। একটা মাত্র সূত্র তার হাতে এসেছে। বলা যায় না এই সূত্র থেকেই অনেক কিছু বেরোতে পারে। না হলে পুলিশের উপর মহলের ডাকে হায়দ্রাবাদে আসাটা বিফল হয়ে যাবে। জয়ন্ত যাদব রাতের অন্ধকারেই বাড়িতে এসে ঢুকছিলেন। সামনের দিক দিয়ে নয়, পেছনের দিকের একটা দরজা আছে, সেই দরজার তালা খুলে ভেতরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলেন তিনি। ঘরের ভেতরে আলোটা জ্বালিয়ে চারপাশে তাকাতেই দেখা গেল জিনিসপত্রে ধুলো পড়ে আছে। এখানে সব সময় আসে না জয়ন্ত যাদব, মাঝে মাঝে আসে। কিন্তু কয়েকদিন আগে রাতের বেলা যখন এখানে ছিল ঠিক তখনই নীলেশ ভার্মার ফোনটা আসে। জয়ন্ত ভেতরে ঢুকে একটা ছোট ঘরের দরজা একবার খুলে নেয়, তারপর ভেতরের দিকে তাকিয়ে দেখে যে সবকিছু ঠিক আছে। বলতে গেলে একটু ভয়ে ভয়ে এখন এই বাড়িটায় আসতে হয় তাকে। ঘরের দরজা বন্ধ করে আবার পেছনের দিকে চলে যায়। মোবাইলটা অন করতেই
স্ক্রিনে ভেসে ওঠে একটা মেসেজ, যাতে লেখা, এখনো সময় আছে, কথা না শুনলে কিন্তু বাকিদের মতো অবস্থা হবে। এই হুমকির মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গেই মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় জয়ন্ত যাদব। সে ফোনের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে, ফর্সা মুখটা লাল হয়ে এসেছে। সে দাঁতটা চিবিয়ে চিবিয়ে বলে, কিছুতেই না, দেশের সঙ্গে গাদ্দারি কিছুতেই করতে পারবো না। তার জন্য যদি মরতে হয় তাহলে। ঠিক তখনই চাপা পায়ের শব্দটা শুনতে পায় জয়ন্ত যাদব। একটা চাপা পায়ের শব্দ যেন আস্তে আস্তে তার ঘরের দিকটায় এগিয়ে আসে সামনের দিক থেকে। একটা নয়, বেশ কয়েকটা পায়ের শব্দ। জয়ন্ত যাদবের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। সত্যি সত্যি কি এবার তার পালা? নীলেশের পরে কি এবার তাকেই কেউ মারতে চাইছে? তারপর সামনে বন্ধ দরজার কাছে এসে দাঁড়ায় পায়ের শব্দগুলো। জয়ন্ত তাড়াতাড়ি পেছনের দরজার দিকে এগিয়ে যায়। পেছনের দরজাটা খুলে তারপর বাইরে বেরোতে যাবে এমন সময় যেন প্রচণ্ড একটা ধাক্কা লাগে কারো সাথে। জয়ন্ত যাদব কিছু বলে ওঠার আগেই লোকটা হেসে ওঠে। ক্ষমা করবেন স্যার, একটা শ্লোক মনে পড়ে গেল, না হন্নাতে হন্যমানে শরীরে, দেহ ধ্বংস হলেও আত্মা বিনষ্ট হয় না। একটা ছোট্ট কাজ ছিল মশাই, একটু সাহায্য করবে না? তুমি কে? আর আমার বাড়ি চিনে এখানে এলে কি করে? আমি যে এখন এখানে আছি সেটাই বা জানলে কি করে? আরে স্যার, আপনি নার্ভাস হচ্ছেন কেন? বেশি বড় না, ছোট্ট কাজ, একটু সাহায্য করুন তাহলেই হবে। আমি আপনাকে খুন করব, এটা আমায় সাহায্য করুন। জয়ন্ত যাদব চিৎকার করে উঠতে যাবে, তার আগেই তার মুখটা চেপে ধরে সামনের লোকটা। তারপর ঘাড়ের কাছে একটা তীব্র জ্বালার মতো কিছু একটা অনুভব করতে পারে জয়ন্ত যাদব। সে জানে এটা সেই বিষ যেটা দিয়ে অবিনাশ আর নীলেশ ভার্মাকে খুন করা হয়েছে। এরপর সে সামনের লোকটাকে ধাক্কা দেয়, কিন্তু ততক্ষণে বিষের অনেকটাই তার শরীরে ঢুকে গেছে। চিৎকার করে ওঠে জয়ন্ত, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও! সঙ্গে সঙ্গে সামনের দরজার বাইরে একটু আগে শুনতে পাওয়া সেই পায়ের শব্দগুলো যেন বাড়ির অন্য পাশ থেকে ছুটে আসতে থাকে এই ঘরের দিকে। এতটাই চমকে ওঠে। চোখের চশমাটা ঠিক করে নিয়ে কোনো রকমভাবে পেছনের দিকে ছিটকে যায়, কিন্তু ততক্ষণে সামনের দরজা ভেঙে ঘরের ভেতর 3 জন এসে পড়েছে। এতটাই ততক্ষণে ঘরের পিছনের দরজাটা দিয়ে দ্রুত বেরিয়ে বাড়ির পেছনের মাঝারি আকারের পাঁচিলটার কাছে উঠে পড়ে। ঘরের ভিতর দিক থেকে একটা গুলির শব্দ শোনা যায়। গুলিটা গিয়ে লাগে পাঁচিলটার দেওয়ালের কাছে, আর তারপরে পাঁচিলের উপরে উঠে যাওয়া লোকটা হঠাৎ করে যেন অপর পাশে পড়ে যায়। দিবাকর আর সমৃদ্ধি দ্রুত পাঁচিল ডিঙিয়ে ছুটে যায় লোকটার দিকে, কিন্তু লোকটাকে দেখতে পাওয়া যায় না। এমন সময় দিবাকর চেঁচিয়ে ওঠে, সমৃদ্ধি, লোকটা পালাচ্ছে, আলোটা ফেলো ওইদিকে। দিবাকরের কথা মতো সমৃদ্ধি শক্তিশালী টর্চের আলোটা ফেলে সামনের ঝোপঝাড়ের ভিতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তাটার দিকে। ঠিক তখনই দূরের দিকে লোকটাকে ছুটতে দেখা যায়। কোনোভাবে গুলিটা লাগেনি। দিবাকর আরও একবার রিভলভার তোলে, তারপর লোকটার পা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়, আর একটা তীব্র চিৎকার করে সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে লোকটা মিলিয়ে যায় মুহূর্তের মধ্যে। দিবাকর ছুটে গিয়েছিল, তার সঙ্গে সমৃদ্ধিও যায়, কিন্তু দুজনে ছুটে গিয়েও অন্ধকারের মধ্যে
লোকটাকে আর খুঁজে পায় না। ফিরে এসে দেখতে পায় বাসুদেব বাগচি ঠান্ডা চোখে তাকিয়ে আছে ঘরের মেঝের দিকে, আর ঘরের মেঝেতে আধো অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে জয়ন্ত যাদবের মৃতদেহটা। তার গোটা শরীরের শিরা ফুলে উঠেছে, মুখ থেকে বেরিয়ে এসেছে গ্যাজলার মতো ফেনা। ঠিক যেভাবে অবিনাশ চ্যাটার্জি আর নীলেশ বর্মাকে মারা হয়েছে, ঠিক সেভাবেই মারা হয়েছে জয়ন্ত যাদবকেও। তার পাশে পড়ে থাকা মোবাইলটা তুলে নিল বাসুদেব বাগচি। তারপর সেটা ভালো করে দেখে এগিয়ে দেয় দিবাকরের দিকে। দিবাকর ঠান্ডা গলায় পড়তে থাকে লেখা মেসেজটা। আমি জানি জয়ন্ত তুমি রাজি হবে না, তাই তোমার জন্য কিলার বি কে আমি পাঠিয়েছি। দিবাকর মুখ তুলে তাকিয়ে দেখে বাসুদেব বাগচি উঠে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে মুখটা থমথমে দেখাচ্ছে। এই নিয়ে 3টি হলো। আমাদের টার্গেট ঠিকই ছিল, কিন্তু একটু অল্পের জন্য নিশানা মিস। একটা ব্যাপার দেখেছেন স্যার, প্রথম খুন থেকে দ্বিতীয় খুনের মাঝের গ্যাপিংটা কিন্তু প্রায় 1 মাস, অথচ দ্বিতীয় খুন থেকে তৃতীয় খুনের মাঝে গ্যাপিং মাত্র 1 সপ্তাহ। হঠাৎ তাড়াহুড়ো করে কিলার বি কে কেউ পাঠাতে গেল কেন? তাহলে কি কেউ বুঝতে পেরেছে যে জয়ন্ত যাদবের খোঁজ আমরা পেয়ে গেছি? গোটা ব্যাপারটা একটা চক্র, বুঝলে? এইবার বুঝতে পারছি। এক কাজ করো, জয়ন্ত যাদবের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করো সমৃদ্ধি। আর দিবাকর, তুমি সমস্ত হাসপাতালগুলোতে খোঁজ লাগিয়ে দাও। তোমার রিভলভারের গুলি লেগেছে ওই কিলার বিয়ের পায়ে। কোনো না কোনো একটা লিড তো এবার পাওয়া যাবেই। বাসুদেব, সমৃদ্ধি, দিবাকর তিনজনই তখন একভাবে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা জয়ন্ত যাদবের মৃতদেহটার দিকে। ঘরের ভেতরে চারপাশে ধুলো ছড়িয়ে রয়েছে। এমন একটা বাড়িতে জয়ন্ত যাদব এমনভাবে কেন এসেছিলেন সেটা বোঝার জন্য ওরা এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো একটু একটু করে। পরদিন সকাল থেকে পুলিশের দল প্রতিটা হাসপাতালে খোঁজ খবর করতে লাগলো। হায়দ্রাবাদ পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার এই কেসটা প্রথম হাতে নিয়েছিল তার নাম দিগ্নেশ যাদব। আগের দিন সকালে বাসুদেব বাগচির ট্রেস করা জায়গাটা থেকে জয়ন্ত যাদবের মৃতদেহ উদ্ধার এবং সমস্ত ব্যাপারটা শুনে নিজের কেবিনে বসে দিগ্নেশ যাদব বললেন, এমন একটা ব্যাপার যে হবে সেটা তো আমরা ভাবতেই পারিনি। আপনি যে এত অল্প সময়ের মধ্যে একটা অন্তত লিঙ্ক খুঁজে বার করতে পেরেছেন তাতে সত্যিই আমাদের অনেকটা সাহায্য হয়েছে। না না, আমি কিছুই করিনি, শুধুমাত্র থার্ড ভিকটিমের মোবাইল নাম্বারটা ট্রেস করে এখান পর্যন্ত আসা গেছে। আশা করি পুলিশ সেটা আগেও করেছিল। সেটা করেছিল ঠিকই। ওই নম্বরে জয়ন্ত যাদব বলে কেউ ওখানে আছে। আমরা শুনে তার খোঁজ খবরও নিয়েছিলাম, কিন্তু স্থানীয় লোকরা জানিয়েছিল ওখানে কেউ থাকে না। কাজেই আমরা আর এগোইনি ভুয়া নাম্বার ভেবে। আমরা সন্ধ্যের দিকে যখন ওই এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন সেখানকার লোকেরা এটাই বলেছিল স্যার, যে ওখানে কেউ থাকে না। কিন্তু তবু আমরা রাতের অন্ধকারে ওই বাড়িতে ঢোকবার চেষ্টা করি, অথচ আমরা একটু দেরি করে ফেললাম বলেই জয়ন্ত যাদবকে বাঁচাতে পারলাম না। আর একটু আগে গেলে হয়তো এমন একটা দিন দেখতে হতো না। একদমই তাই দিবাকর, কিন্তু সেই সাথে একটা দারুণ কাজ করেছো। জয়ন্তবাবুকে যে মারতে এসেছিল তাকে অব্যর্থ নিশানায় আঘাত করতে পেরেছ। তার পায়ে গুলিও লেগেছে, আর এটাও আশা করছি যে সে খুব দূরে কোথাও যেতে পারবে না। তো অফিসার, পুলিশ নিজের কাজটা নিশ্চয়ই পারবে। আশেপাশের সমস্ত হাসপাতাল, সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ নিশ্চয়ই নিজের কাজটা করবে। কিন্তু এবার আমায় আপনি বলুন তো, এরপরে আপনাদের টার্গেট কি? যে লোকটার পায়ে গুলি লেগেছে শুধুই সেই লোকটাকে খুঁজে বার করা, নাকি অন্য কিছু? দেখুন, গল্পের বইতে কিংবা সিনেমার পর্দায় গোয়েন্দা কিংবা পুলিশরা ছটফট করে অনেক কিছু খুঁজে বার করতে পারে, যেন কেস সমাধান করা একেবারে মুড়ির মোয়া। আসলে বাস্তবে কিন্তু তেমনটা হয় না। আমাদের হাতে মাত্র ওই একটাই লিড রয়েছে। জয়ন্ত যাদবের মোবাইল থেকে আমরা এমন কিছুই খুঁজে পাইনি যেটা থেকে আমরা বুঝতে পারবো তার সঙ্গে কারো যোগাযোগ আছে কি না। তবে হ্যাঁ,
একটা কথা বলতে গিয়ে যেন বাসুদেব থেমে যায়। পেছনের দিকে ঘুরে সমৃদ্ধির দিকে তাকাতেই সমৃদ্ধির চোখে একটা সামান্য ইশারা খেলে যায় যেন। কিছু একটা বলতে যাচ্ছিলেন না? না, এই মুহূর্তে এতটাই। বাকি কোনো কিছু আমি বলতে পারছি না। বুঝতেই পারছেন, কেসের নিরাপত্তার জন্য কিছু কিছু ব্যাপার আমাদের এখন গোপন রাখতে হবে। সেটা আপনার সঙ্গে ডিসকাস করতে পারবো না। তবে একটা ব্যাপার আমার মনে হচ্ছে, এই কেসের আসল সমস্যার বীজ অনেক গভীর পর্যন্ত রয়েছে। বাসুদেবের শেষের কথাগুলো শুনে অফিসার দিগ্নেশ যাদবের মুখটা কেমন যেন হয়ে গেল। ডিসকাস করার আগে দু একজন অফিসারের মুখে ঠিক এই কথাটাই শুনতে পেয়েছিলেন তিনি। কিন্তু এবার কি করা যায়? আর তার মধ্যেই খবর এলো, আজ সকালেই হায়দ্রাবাদের একটা মফস্বল এলাকা থেকে একজন ডাক্তারকে ট্রেস করে জানা গেছে আগের দিন রাতের বেলা তার কাছে একজন এসেছিল যার পায়ে গুলি লেগেছে। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল অভিমন্যু। আর সেটা দেখেই তার বউ উর্মি চিন্তিত গলায় বলে ওঠে, হে কি গো, কি হয়েছে তোমার? অমন খুঁড়িয়ে হাঁটছো কেন গো? গতকাল রাতে বললে নাকি কি একটা কাজ আছে, বাড়িতে ফিরবে না, আর এখন সকালবেলা এমন পায়ে ব্যান্ডেজ। এসব কি করে হলো গো? আরে কাজ করতে গিয়ে একটু লেগেছে, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। অভিমন্যুর হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, তাই দেখে মুন্নির মুখটা কেমন শুকিয়ে যায়। মুন্নির চোখে জল দেখে অভিমন্যু এগিয়ে যায়, তার মাথায় হাত রেখে বলে, আরে দূর বোকা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, বাবা একদম ঠিক আছে, চল ঘরে চল। দিনের অনেকটা সময় অভিমন্যু ঘরেই বসে কাটায়, কিন্তু বারবার মোবাইলের দিকে তাকিয়ে যেন দেখার চেষ্টা করে। হঠাৎ করে একটা সময় মোবাইলে একটা মেসেজ আসে। একটি হুমকির মেসেজ ফুটে ওঠে ফোনের স্ক্রিন জুড়ে, যাতে লেখা, পুলিশের হাতে যদি ধরা পড়ে যাও তাহলে মনে রেখো তুমি আর তোমার পরিবার কেউ কিন্তু বাঁচবে না। মেসেজটা দেখেই চমকে ওঠে অভিমন্যু। বুকের ভেতরটা কেমন করে ওঠে তার। সামনে মুন্নি এখন খেলায় মন দিয়েছে, রান্নাঘরে উর্মি কাজ করছে আর বিড়বিড় করে কি যেন বলছে। এই দুজনের মুখের দিকে তাকিয়ে অভিমন্যু সব কিছু করতে পারে, সব কিছু। কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেসেজ টাইপ করছিল সে। আর ঠিক তখনই বাড়ির বাইরের দিকে কাদের যেন গলা শোনা যায়। অভিমন্যু মেসেজটা অর্ধেকটা টাইপ করে ছেড়ে যায়। সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচড অফ করে ঘরের জানালার পেছনের দিকে একটা ঝোপে ফেলে দেয়। আর ঠিক তখনই বাড়ির ভেতর ঢুকে আসে এনকাউন্টার স্পেশালিস্ট অফিসার মাধবন। এই বাড়িটাই তো। পিছন থেকে আসা সেই ডাক্তার আঙুল দেখিয়ে ব্যাপারটা নিশ্চিত করতেই মাধবন তার ফোর্স নিয়ে ঘরের ভেতর ঢুকে আসে। এ কি কি হয়েছে? আপনারা কারা? আরে আরে এইভাবে ঘরের ভেতর ঢুকে আসছেন কেন? এই বাড়িতে আর কে আছে? ঘরের ভেতর কাকে লুকিয়ে রেখেছিস? বার কর বলছি। আরে কাকে বার করব? আর ঘরের ভেতর কাকে লুকিয়ে রাখতে যাব? কি সব বলছেন আপনারা? আর ঠিক তখনই আরো একজন পুলিশ হুড়মুড় করে ঘরের দরজাটা খুলে ঘরে ঢুকতেই দেখে পিছনের দরজা দিয়ে কেউ একটা পালাচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে ওরা। পুলিশের জিপটা অনেকটা দূরে দাঁড় করানো ছিল। চারজন পুলিশ মিলে চট করে চলে যায় সামনের দিকে। ছোট বড় একতলা দোতলা বাড়ি মিলিয়ে গোটা পাড়াটা। তারই পেছনের দিকে ছোট একটা জায়গা দিয়ে অভিমন্যু দৌড়ে যায়। তার পায়ের ব্যথাটা বেশ ভালোই রয়েছে, এখনো সে ভালোভাবে হাঁটতে পারছে না। সেই পা নিয়ে তাকে দৌড়তে হচ্ছে। একটু এগোতেই কিন্তু পুলিশের দল দেখতে পায় একটা হাইড্রেনের পাশে উঁচু সিমেন্ট বাঁধানো চাতালের উপর দিয়ে দৌড়াচ্ছে অভিমন্যু। খবরদার, দাঁড়া বলছি,
না হলে কিন্তু এক্ষুনি গুলি চালাবো। অভিমন্যু দাঁড়ায় না। মাধবন বন্দুক তুলে নিয়ে সোজা গুলি চালায় অভিমন্যুর এক পাশের দেয়াল লক্ষ্য করে। তার উপর সম্পূর্ণ ইনস্ট্রাকশন আছে, অভিমন্যুকে জ্যান্ত ধরতে হবে, ওর কাছ থেকে খবর বার করার জন্য। গুলিটা অভিমন্যুর পাশের দেওয়ালে লাগতেই আশঙ্কায় চমকে ওঠে সে, আর তাতেই পাটা হড়কে গিয়ে সিমেন্টের উঁচু জায়গা থেকে হাই ড্রেনের ভেতরে গিয়ে পড়ে। ড্রেনে জল নেই এখন, শুকনো, কিন্তু অনেকটা উঁচু থেকে ওই ড্রেনের মধ্যে পড়তেই তার পায়ের বাঁধন আর ব্যান্ডেজ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতে থাকে গল গল করে। অভিমন্যু চেষ্টা করে উঠে পালাবার, কিন্তু পারে না। তার আগেই পুলিশের দল এসে তাকে জাপটে ধরে, হাতে হাত কড়া দিয়ে পেছনের রাস্তা দিয়ে বার করে নিয়ে যায় বাইরের দিকে। ব্যাপারটা অনেকে দেখেছিল, কিন্তু অভিমন্যুর মতো একটা ছেলেকে দেখে কেউ ওকে গ্রেপ্তার করবে সেটা বুঝতে পারেনি। অনেকেই অনেক রকম কথাবার্তা বলা বলি করতে লাগলো। শুধু অভিমন্যুর বউ অবাক চোখে তাকিয়ে দেখে সামনের দিকে। অভিমন্যু মুখে শুধু বলে, তুমি তুমি মুন্নিকে নিয়ে বাবার কাছে চলে যাও, আমি ঠিক চলে আসব। বিশ্বাস করো, আমি কিছু করিনি, ওরা আমায় ভুল করে নিয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারে না অভিমন্যু। পুলিশের একটা ধাক্কায় জিপের ওপরে গিয়ে ছিটকে পড়ে, আর তারপরে টানতে টানতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। অভিমন্যুর বউ উর্মি আর ওদের বাচ্চা মেয়ে মুন্নি অভিমন্যুর যাওয়ার পথে তাকিয়ে থাকে। তার বাবা চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকে মুন্নি। তারপর শান্ত পায়ে এগিয়ে যায় ঘরের দিকে। অভিমন্যু ধরা পড়তেই বাসুদেব বাগচির মুখে হাসি ফুটেছিল। ওর কাছ থেকে কিছু না কিছু কথা বার করা যাবে। তাছাড়া যে লোকটাকে নিজের সামনে খুন করতে দেখেছে, সেই লোকটার কাছ থেকে তথ্য বার করার মতো কাজটা বাসুদেবের চেয়ে ভালো কেউ করতে পারে না। একটা গোপন ঘরে সাউন্ড প্রুফ কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা জায়গায় বাসুদেব বাগচি ও অভিমন্যু দুজনে বসেছিল, একটি টেবিলের দুপাশে মুখোমুখি দুটো চেয়ারে। কাজ ঘেরা জায়গাটার বাইরে দাঁড়িয়ে সমৃদ্ধি, দিবাকর, পুলিশ অফিসার দিগ্নেশ যাদব এবং আরও দুজন। প্রত্যেকের কানে হেডফোন, যাতে ভিতরের কথা শুনতে পারে। এই জায়গাটা গুপ্ত। বড় বড় অপরাধীদের জিজ্ঞাসাবাদ করার জন্য এই জায়গাটা কাজে লাগানো হয়। বাসুদেব বাগচি কিন্তু অতি শান্ত গলাতে বলল, তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। পড়াশোনায় ভালো ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো। তারপরে সমস্ত কিছু ছেড়ে চলে এসে মাসখানেকের জন্য কোথাও উধাও হয়ে গেছিলে। একটা অ্যাক্সিডেন্টের কারণে বাবা মা মারা যায়, আর তারপর ভুল বললেন স্যার, বাবা মা মারা যায়নি স্যার, ওদেরকে মেরে ফেলা হয়েছিল, ওদেরকে খুন করা হয়েছিল। কিন্তু পুলিশের রিপোর্টে তো তেমন কিছু নেই। একটা অ্যাক্সিডেন্ট, আর তাতেই তোমার বাবা মা মারা গেছে। তুমি তখন এলাকাতে ছিলে না? আমার বাবা পুলিশের কাছে নানা খবর দিতেন, আর এমনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, এবং তার পাশাপাশি ওই ইনফরমারের কাজটা করতেন। কিন্তু যখন বিপদের সময় বাবা পুলিশের কাছে সাহায্য চাইলেন, তখন পুলিশ তাকে সাহায্য করল না। উল্টে পুলিশকে খবর দেওয়ার জন্য আমার বাবা আর মা দুজনকেই খুন করা হলো রাস্তার মাঝখানে, অথচ পুলিশ সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিল। বাসুদেবের মনে হলো তার সামনে বসে থাকা লোকটা মিথ্যে কথা বলছে না। এতক্ষণ অভিমন্যুর মুখে রাগ ছিল, এইবার তার মুখের হঠাৎ পরিবর্তনটা লক্ষ্য করার মতো। সে হাসল, অদ্ভুতভাবে হেসে সামনের টেবিলের উপর একটা চাপড় মেরে বলল, আর আপনি কেন আমায় ধরে এনেছেন সেটাও আমি জানি স্যার, কিন্তু আপনি আমার কিছু করতে পারবেন না, কারণ আমি আপনাকে কিছু বলবো না। যারা কথা বলে না তাদের কি করে কথা বলাতে হয়
তা কিন্তু আমার জানা আছে। দেখো, তুমি 3 জনকে খুন করেছ। এই 3 জনকে তুমি যে নিজের ইচ্ছায় খুন করনি সেটা আমি ভালোই বুঝতে পারছি। তোমার মতো একজন প্রাইভেট কোম্পানিতে কাজ করা মধ্যবিত্ত লোকের সঙ্গে হাই প্রোফাইল 3 জন সায়েন্টিস্টের শত্রুতা থাকতে পারে না। তাহলে কেন করলে খুনগুলো বলো? যদি বলি টাকার জন্য, টাকার জন্য খুনগুলো করেছি স্যার। প্রত্যেকটা খুনের জন্য আমি অনেকগুলো করে টাকা পেয়েছি স্যার। আমার মেয়ের চিকিৎসা, আমার ফ্যামিলির সিকিউরিটি, আমার সব কিছুই তো আস্তে আস্তে একটু একটু করে হয়েও যাচ্ছিল স্যার। আর 2-3টে খুন করতে পারলে বেশ খানিকটা ভালো হতো, কিন্তু তার আগেই আপনারা, সত্যি আপনাদের টাইমিং বলে কোনো কিচ্ছু নেই স্যার। বাসুদেব অবাক হয়ে যায়। তার সামনে এমন জায়গায় বসে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপে। তাছাড়া এমনভাবে গ্রেপ্তার করার পর কেউ যেমন অক্লেশে কথা বলতে পারে সেটা দেখে তার মনে বিস্ময় জাগছে। আমি যাদের খুন করেছি তারা কি, কেন, কি সেসব ব্যাপারে আমি সবই জানি স্যার, কিন্তু কেন খুন করেছি সেটাই জানি না। শুধু টাকা নিয়েছি, খুন করেছি, ব্যাস। আর বুঝলেন তো, ওরা আমাকে একটু সাহায্য করেছে বড় লোক হতে, এইটুকুই স্যার। কিন্তু এর পেছনে একটা বড় চক্র আছে অভিমন্যু। তুমি বুঝতে পারছো না? তোমার একটা পরিবার আছে, ওরা কিন্তু অত সহজে তোমার পরিবারকে ছাড়বে না। বিশেষ করে তুমি যখন পুলিশের হাতে ধরা পড়েছো তখন তো নয়ই। অভিমন্যুর বুকের ভেতর তখন ধক করে ওঠে। সেই মেসেজটার কথা তার মনে পড়ে যায়। সে ফোনের মেসেজটাতে রিপ্লাই করতে পারেনি, তার আগেই ধরা পড়ে গেছে। আমার পরিবারের কিছু হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না স্যার, সেটা পুলিশ হোক আর যেই হোক না কেন। দেখো, আমরা কিন্তু তোমার পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। শুধু আমাদের এইটুকু জানাও যে তোমাকে খুনগুলো করতে বলতো কেন, আর এর পেছনে আসলে কে আছে। বেশি কিছু বলতে পারবো না, তবে একটা কথাই বলতে পারবো। প্রথম খুনটা করার জন্য আমায় যে বলেছিল তার নাম, তার সঙ্গে একদিন আমার রাস্তায় দেখা হয়েছিল। হঠাৎ করে নয়, সে খুব প্ল্যান করেই আমার সঙ্গে দেখাটা করেছিল। কিন্তু সেদিনটার কথা আমার এখনো মনে আছে। তার নাম জিতেন শর্মা। যদিও সেই নাম সে তার মুখে বলেনি, কিন্তু একবার ফেস দেখে ফেললে তার নাম আর পরিচয় বের করা আমার বাঁ হাতের খেল। নামটা শুনে কাচের কেবিনের ওপারে দাঁড়িয়ে থাকা অফিসার দিগ্নেশ যাদব কেমন অবাক হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, জিতেন শর্মা, যতদূর মনে পড়ছে নামটা তো শুনেছি। আরে, এই জিতেন শর্মা তো আমাদের হায়দ্রাবাদের বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর কমলেশ্বর নাগের অ্যাসিস্ট্যান্ট। অফিসারের কথা শুনে সকলে যেন অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইন্টারোগেশন শেষ হয় কিছুক্ষণের মধ্যেই। এই অভিমন্যুর কাছ থেকে যা জানা গেল তাতে কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যাপারটা অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে আছে। আমারও তাই মনে হয়। তাছাড়া সম্প্রতি আমাদের ফোনে ইন্টেলিজেন্স টিমের একটা খবর বারবার উপরে উঠে আসছে। আমাদের এখানকার একটা বিজ্ঞানী ডক্টর কমলেশ্বর নাগকে নিয়ে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তারপর থেকেই হঠাৎ করে লোকটা কেমন যেন ভ্যানিশ হয়ে যায়। তারপর রিসেন্টলি ওর এই অ্যাসিস্ট্যান্ট জিতেন শর্মাকে মাঝে মাঝে হায়দ্রাবাদে এখানে ওখানে দেখা গেছে। আর একটা আশ্চর্য ব্যাপার, ওই ব্যাপারটার পর থেকেই কিন্তু এই সমস্যাগুলো শুরু হয়েছে। অবশ্য অভিমন্যু সরাসরি না বললেও আসলে ঘুরিয়ে কিন্তু আমাদের এটাই বোঝাতে চাইলো যে এই সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে ডক্টর কমলেশ্বর নাগ এবং জিতেন শর্মার হাত আছে। কিন্তু আমার মনে হয় খুনগুলো করার কারণ অভিমন্যু জানে না। যে কজন সায়েন্টিস্ট মারা গেছেন তাদের 3 জনের সঙ্গে জিতেন শর্মার যোগাযোগের কোনো প্রমাণ নেই। তবে প্রায় বছর 2 আগে পর্যন্ত তারা অন্য একটা কাজের সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে।
তাদের পার্সোনাল ইনফরমেশন এবং এমনকি তাদের কোম্পানির সঙ্গে কাজকর্মের বিভিন্ন ডিটেলস তেমনই জানাচ্ছে। তারা অফিস থেকে কিন্তু তাদের কাজকর্ম করতেন না, তাও প্রায় ওই বছর 2 আগে অবধি। ভেতরে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আচ্ছা, ডক্টর কমলেশ্বর নাগ ঠিক কী নিয়ে রিসার্চ করছিলেন? এটা যদিও ভেতরের খবর, আমার জানার কথা নয়, তবুও ইন্টেলিজেন্স টিমের একটি অফিসারের সঙ্গে আমার আলোচনা করা হয়ে গেছে। তার সাহায্যে আমি জেনেছিলাম বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে রিসার্চ করে চলেছে ডক্টর কমলেশ্বর। কথাটা শুনেই বাসুদেবের মুখটা কেমন যেন হয়ে যায়। সঙ্গে সঙ্গে যেন একটা অদ্ভুত সম্ভাবনা তার মাথার মধ্যে চলে এলো। তারপরই হঠাৎ বাসুদেব বাগচি ঘুরে তাকায় দিবাকরের দিকে, তারপর বলে, দিবাকর, এক্ষুনি বেরিয়ে পড়ো। 2 বছর আগে ডক্টর কমলেশ্বর ঠিক কী বিষয় নিয়ে রিসার্চ করছিলেন সে ব্যাপারে খোঁজ খবর জোগাড় করতে থাকো। বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে একটা রিসার্চ সে সময় হয়েছিল এবং কোনো একটা কারণে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু সরকারি তরফেই ছিল। দিবাকর বেরিয়ে যাওয়ার পর সমৃদ্ধি ইন্টারনেট ঘেঁটে কমলেশ্বর নাগের ব্যাপারে কয়েকটা তথ্য জোগাড় করে আনে, আর সেখানেই বোঝা যায় 2 বছর আগে পর্যন্ত সরকারি কোনো একটা গুপ্ত কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তবে এর বেশি কিছু সমৃদ্ধির জানা সম্ভব হয় না। বিকেলে দিবাকর ফিরে এসে আরও চাঞ্চল্যকর তথ্য জানায়। কমলেশ্বর নাগ যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই কাজে আরও কয়েকটা নাম উঠে আসে, যার মধ্যে মৃত 3 বিজ্ঞানীর নামও খুঁজে পাওয়া যায়। কিন্তু কি সেই গোপন কাজ সেটা একেবারে এনক্রিপ্টেড হয়ে আছে, ফলে প্রজেক্ট ডিটেইল অ্যাক্সেস করা সম্ভব হয়নি। সব শুনে দিগ্নেশ যাদব বলে ওঠে, তার মানে অভিমন্যু জিতেন শর্মার মাধ্যমে আসলে কমলেশ্বর নাগের হয়েই কাজ করছিল। আর 3 জন যে সায়েন্টিস্ট। এই আপনাকে একটা কথা বলা হয়নি, আমরা যখন জয়ন্ত যাদবের বাড়িতে যাই তখন কিন্তু তার বাড়িতে একটা রিসার্চ ল্যাব আমরা দেখতে পেয়েছিলাম। বাসুদেব বাগচি কী ভেবে যেন জয়ন্ত যাদবের বাড়িতে দেখতে পাওয়া ছোটোখাটো সেই ল্যাবের মতো জায়গাটার কথা এবার অফিসার দিগ্নেশ যাদবকে জানায়। বাসুদেব বাগচির মনে হওয়ার সম্ভাবনাটা এখন অফিসার যাদবেরও মনে হয়। তাই পুলিশের ওপর মহলে কথা বলে এই কেসটার ব্যাপারে হোম মিনিস্টারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় অফিসার দিগ্নেশ যাদব আর বাসুদেব বাগচি। 2 দিন সময় লেগেছে। এই 2 দিনের মধ্যে অভিমন্যুর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আলাদা করে নতুন কিছু খুঁজে পাওয়া যায়নি। সে এক বাক্যে স্বীকার করেছে 3টে খুন সে নিজেই করেছে, কিন্তু যা করেছে টাকার বিনিময়ে করেছে। কেন খুন করেছে বা কি বিষয় সেসব ব্যাপারে সে কিছুই জানে না। তার কাছে ইনস্ট্রাকশন আসতো মেসেজে, প্রত্যেকবার অন্যান্য নাম্বার থেকে এই মেসেজ আসতো তার কাছে, এবং সেই নাম্বারে সে কথা বলতো, পেমেন্ট আসতো। ওই নাম্বারে বলে দেওয়া জায়গাতে প্রত্যেকটা খুনের জন্য 1 লাখ টাকা করে সে পেত। 3য় দিনের মাথায় হোম মিনিস্টারের সঙ্গে দেখা করার সুযোগ পেতেই বাসুদেব ও অফিসার দিগ্নেশ যাদব সেখানে চলে গেল। দেখো, তোমরা এমন ছোট ছোট ব্যাপারে যদি আমার কাছে আসো, আমায় বিরক্ত করতে থাকো, তাহলে আমি কি করব? ছোটোখাটো ব্যাপার এটা নয় স্যার। ডক্টর কমলেশ্বর নাগ 2 বছর আগে পর্যন্ত সরকারের তরফে কোনো একটা প্রজেক্টে কাজ করছিলেন। তিনি কোথায় কাজ করছিলেন সে ব্যাপারেও কোনো রকম ইনফরমেশান দেওয়া নেই, কারণ ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। 2 বছর পরে হঠাৎ করে তিনি কাজকর্ম বন্ধ করে দেন, আর তারপর তাকে আর দেখা যায় না। এরপর দীর্ঘদিন কিছু না ঘটলেও সম্প্রতি হায়দ্রাবাদে ঘটতে শুরু করেছে একের পর এক বিজ্ঞানীর মৃত্যু, যার সঙ্গে কমন লিঙ্ক হিসেবে একটাই নাম উঠে আসছে, আর সেটা হলো কমলেশ্বর নাগ। এবারও বলবেন যে এটা ছোটোখাটো ঘটনা? বাসুদেব বাগচির শক্ত গলায় বলা কথাগুলো শুনে হোম মিনিস্টার মুখ তুলে তাকায়। বাসুদেব বাগচির কথা হোম মিনিস্টার নিজেও শুনেছে। যে সমস্ত কেসের সমাধান চট করে হয় না সেখানে ডাক পড়ে বাসুদেব বাগচির, তাই চট করে তাকে কিছু বলাটা সঠিক হবে না। এগুলো নিয়ে তো তোমরা আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একবার কথা বলে দেখতে পারতে।
আমরা খোঁজ নিয়েছি স্যার। স্বরাষ্ট্র সচিবালয় থেকে বিশেষ কিছু জানতে না পারলেও ইন্টেলিজেন্স বিভাগে কথা বলে জানতে পেরেছি ওই প্রজেক্টের শেষ দিকটা আপনি দেখেছিলেন এবং আপনি ওই প্রজেক্টটা শেষ দিকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু প্রজেক্টটা কিসের ছিল স্যার? কেন আপনি ওটা বন্ধ করেছিলেন? হোম মিনিস্টারের কপালে ঘাম দেখা দিয়েছিল। সামনে থাকা জলের গ্লাস থেকে খানিকটা জল খেয়ে হোম মিনিস্টার আস্তে আস্তে বলতে শুরু করলেন। বছর 5 আগেই ডক্টর কমলেশ্বর নাগের সাথে আমাদের ডিফেন্স বিভাগের একটা চুক্তি হয়। দারুণ একটা বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে কাজ করছিল ডক্টর কমলেশ্বর। প্রথমে ব্যাপারটা এমন ছিল না। প্রথমে কোনো একটা ভাইরাসের অ্যান্টিভাইরাস বের করবার ব্যাপারে কাজ চলছিল। করোনার সময় যেভাবে গোটা দেশ সমস্যায় পড়েছে, তেমনভাবে যাতে আর কোনো সমস্যায় না পড়তে হয়, তাই আগে থেকেই সম্ভাব্য কিছু ভাইরাসের রিসার্চ ওরা করে চলেছিল। আর সেটা করতে গিয়েই ওরা একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। নতুন একটা ভাইরাস, যেটা করোনার মতো নয়, তবে তার চেয়েও বেশি ভয়ানক আর তার চেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমি অত ভালোভাবে কিছু জানি না, তবে তোমরা জানো না আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি একসময়, তাই এই ব্যাপারে আমার সামান্য জ্ঞান ছিল। ডক্টর কমলেশ্বর নাগের রিসার্চের ব্যাপারে জানতে পেরে আমি নিজে সেখানে যাই। আসলে বেশ কয়েকটা ভাইরাস নিয়ে নাড়াচাড়া করতে করতে ও এই জিনিসটা হঠাৎ করেই আবিষ্কার করে ফেলে। ওই জিনিসটা সে তৈরিও করে ফেলে, কিন্তু তখনও পর্যন্ত সরকারের কাছ থেকে টাকা চেয়ে সে রিসার্চ করছিল। তার কাছে যথেষ্ট টাকা ছিল না ওটাকে সম্পূর্ণভাবে তৈরি করার জন্য। তার দরকার ছিল আরও বড় ল্যাব এবং আরও অনেক বেশি লোকজন, তাতে টাকাও প্রয়োজন ছিল অনেক বেশি। তাই ওই ভাইরাসের ব্যাপারটাকে খানিকটা লুকোচাপা করেই প্রজেক্ট ফাইল করে সে আমার কাছে পাঠায়। আমি যেদিন তার ল্যাবে ওটা দেখতে চাই, সেদিনটা আমার আজও মনে আছে। আপনি একবার ভেবে দেখুন স্যার, আপনার অনুমতি পেলে আর খানিকটা অর্থ সাহায্য পেলেই না আমি আমার কাজটা কমপ্লিট করব। হ্যাঁ, কমপ্লিট করতে পারবো। তারপর ভারতবর্ষ হবে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। হ্যাঁ, আমরা চাইলেই যে কোনো দেশকে কিছুদিনের মধ্যেই নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আর না হলে... কিন্তু ডক্টর, আপনি যেভাবে ভাবছেন সেভাবে হয়তো আরও অনেকেই ভাবতে পারে। এই ভাইরাস নিয়ে কাজ করে অনেকেই। হতেই পারে যে তারাও অ্যান্টিভাইরাস বের করতে পারে। হয়তো পারে, কিন্তু আমি এই ভাইরাসের মিউটেশনে বেশ কিছু চেঞ্জ করে তৈরি করতে চাইছি। হ্যাঁ, প্রত্যেকবারের ভাইরাস হবে তার আগের বারের চেয়ে আরেকটু আলাদা। হ্যাঁ, আর সেই আলাদা হওয়ার জন্যই এর অ্যান্টিভাইরাস চট করে বার করা সম্ভব হবে না, কেউ পারবে না। হ্যাঁ, আর হলেও তাতে অনেক সময় লাগবে। সেই সময়ের মধ্যেই এই ভাইরাস মহামারী ছড়াবে হাওয়াতে। একবার ঘরেতে বাইরের হাওয়া ঢুকতে পারলে সেই হাওয়ার মাধ্যমেই এই ভাইরাস ঢুকবে। ঘরের সব কিছু বন্ধ করে রেখে ডিস্টেন্স মেনটেন করলেই এই ভাইরাস আটকানো যাবে না স্যার। হ্যাঁ, কোনোভাবেই আটকানো যাবে না। নিঃশ্বাস তো নিতেই হবে, আর নিঃশ্বাস নিলেই আক্রান্ত হবে কঠিন জ্বরে। মাত্র 72 ঘন্টার মধ্যেই মৃত্যু হবে স্যার, মৃত্যু। কমলেশ্বর এগিয়ে যায় একটা কিউবের কাছে। সেখানে দুজন সায়েন্টিস্ট কাজ করছিল। তাদের কি যেন বলতেই একটা ছোট্ট কাচের গ্লোবের কাছে নিয়ে যায়। হোম মিনিস্টার এগিয়ে যায় সেখানে। কাচের গ্লোবের ভেতরে একটা ছোট খরগোশ, চারপাশে কাচের বাল্ব। তারপর ভেতরে হঠাৎ করে বাইরে থেকে কি একটা নীলচে রঙের ধোঁয়া স্প্রে করা হয়। খরগোশটা প্রথমে লাফালাফি করে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে, আর তারপরে আস্তে আস্তে যেন খরগোশটা শুয়ে পড়ে। দেখতে দেখতে তার শরীরের সাদা রং কেমন যেন কালো হয়ে যায়। মানুষ ছাড়া এই অন্যান্য প্রাণীদের মধ্যে এই রিয়াকশনটা খুব দ্রুত হচ্ছে। 72 ঘন্টাটাকে যদি 2 ঘন্টা মতো করা যায়, সেটার চেষ্টা আমি করছি। মানে সবাই ওই কোনো কিছু বুঝে ওঠার আগেই না শহরের ওপর শহর ধ্বংস হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর যদি মনে হয় ভয় দেখিয়ে কোনো রকম কিছু করাও যেতে পারে। ডক্টর, তোমার এই প্রজেক্ট এক্ষুনি বন্ধ করতে হবে। কমলেশ্বর নাক তাকায় হোম মিনিস্টারের দিকে। তার মুখের অবাক ভাবটা বুঝিয়ে দেয়
এমন একটা অপ্রত্যাশিত কথা সে শুনতে রাজি ছিল না। কিন্তু আপনি প্রজেক্ট বন্ধ করার কথা বললেন কেন? কমলেশ্বর কি চাইছিল তা আমি বুঝতে পেরেছি। কমলেশ্বর চাইছিল আমাদের চিরশত্রু দেশগুলোর ওপরে ভাইরাসের প্রয়োগ করতে, তারপর সেই ভাইরাসের অ্যান্টিভাইরাস দেওয়ার নাম করে সেখান থেকে অর্থ আদায় করা, কিংবা চোখের সামনে কয়েক ঘন্টার মধ্যে একটা গোটা দেশ কিংবা একটা গোটা অঞ্চলকে ধ্বংস করে দেওয়ার প্ল্যানিং। তোমরা দুজনেই পুলিশ, তাই তোমরা জানো পুলিশ কিংবা আমাদের দেশের আইন, নিরাপত্তা ব্যবস্থা কখনোই অকারণেই কোনো কিছু করে না। আমরা যুদ্ধের জন্য সব সময় তৈরি থাকতে পারি, কিন্তু আমরা কাউকে যেচে আক্রমণ করি না। এটাই হলো আমাদের ভারতবর্ষ, আর এটাই হলো আমাদের ভারতের ঐতিহ্য। আমরা কখনোই কারো ক্ষতি করার কথা ভাবি না, সে যত বড় শত্রুই হোক না কেন। কিন্তু একবার আমাদের কেউ ক্ষতি করলে তার শেষ না দেখে আমরা ছাড়ি না, সেটা পাকিস্তান হোক কিংবা চীন, সবাই ভালো করে জানে। হঠাৎ করে বাসুদেব বাগচির মনে হয় লোকটার 5টা সাধারণ নেতাদের মতো নয়। ঘুষ খাওয়া, গুন্ডামি করে উপরে উঠে আসা কিংবা মিথ্যে প্রতিশ্রুতি, লোকের মাথায় হাত বুলিয়ে যারা উপরে উঠে আসতে পারে, সেসব মানুষদের মধ্যে এই মানুষটা পড়ে না। ঘরের পেছনের দিকে নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, আরও বড় বড় মনীষীদের ছবি আছে। তার মধ্যে আরেকটা ছবি আছে, স্বামী বিবেকানন্দ। এতক্ষণ পরে লোকটার দিকে তাকিয়ে বাসুদেব বাগচি বলল, তার মানে আপনি প্রজেক্টটা ক্যান্সেল করে দিলেন? এখন মনে হচ্ছে ওটাই ভুল হয়েছে। তখনই যদি কমলেশ্বর আর তার গোটা টিমটাকে আটকাতে পারতাম। যে লোকগুলো মারা গেছে, মানে যারা খুন হয়েছে, তারা কি কমলেশ্বরের টিমের লোক ছিল কোনোভাবে? এখন আমার সেটাই মনে হচ্ছে। আপনার কাছে তো কনফিডেন্সিয়াল ফাইলের অ্যাক্সেস রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারবো ওই লোকটি আসলে কমলেশ্বরের টিমের লোক ছিল কিনা। তাহলেই বোঝা যাবে ওদের কেন মারতে চায়। তোমাদের সমস্ত রকম সাহায্য আমি করব। লোকটা যদি একবার কিছু করার সুযোগ পায়, তাহলে ও ভয়ানক কিছু করতে পারে, আর তার জন্য 3য় বিশ্বযুদ্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তোমরা দেখো কি করতে পারো। বেশ কয়েকটা ব্যাপারে বাসুদেব বাগচি এবং দিগ্নেশ যাদবের সঙ্গে কথা হলো হোম মিনিস্টারের। হোম মিনিস্টার তাদের সমস্ত রকম সাহায্য করবে বলে বেরিয়ে যাবে। এমন সময় একটা ফোন এলো তার টেলিফোনে। কথাবার্তা বলে টেলিফোনটা নামিয়ে রাখতেই হোম মিনিস্টার হঠাৎ করে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমাদের এক এজেন্ট যে চায়নাতে বেশ কিছু কাজের ওপর নজর রাখছিল, সে কালই ফিরে এসেছে। তার কাছে একটা বড় নিউজ আছে। আগামী 48 ঘন্টার মধ্যে ডক্টর কমলেশ্বর নাগের সঙ্গে চায়নার ডিফেন্সের লোকেদের একটা মিটিং হতে চলেছে। বাসুদেব বাগচি ও দিগ্নেশ যাদব একে অপরের মুখের দিকে তাকায়। হোম মিনিস্টার শুধু বলে, এবার মনে হয় আমি সবটা বুঝতে পারছি। এতদিন ধরে হয়তো ডক্টর কমলেশ্বর নাগ তার ওই কাজটাই করে চলেছিল, ভাইরাসটাকে সম্পূর্ণভাবে তৈরি করছিল। এবার হয়তো সেটা আমাদের দেশের মানুষের বদলে আমাদের শত্রুদের হাতে তুলে দিতে চাইছে। তোমরা একটা কাজ করো, আমাদের এজেন্ট, যার নাম আমি জানি জুলিয়েট, তার সঙ্গে যাও। 48 ঘন্টার মধ্যে যেভাবে হোক ওকে আটকাও তোমরা। বাসুদেব বাগচি এবং দিগ্নেশ যাদব ঠিক করলেন কাজটা তাদের করতেই হবে। 48 ঘন্টার মধ্যে ডক্টর কমলেশ্বর নাগের মতো একটা ভয়ঙ্কর লোককে আটকাতে না পারলে গোটা পৃথিবী যে কি বিপদে পড়বে সেটা বোঝাই যাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে ওরা তৈরি হয়ে নিয়েছিল। সমৃদ্ধি দিবাকর যাবে না, ওরা এখানে থেকে সমস্ত ব্যাপার নজরে রাখবে। মাঝে মাঝে প্রয়োজন হলে ইনফরমেশন দেবে ওদেরকে। বাসুদেব বাগচি, দিগ্নেশ যাদব দুজনেই সাধারণ পোশাক পরে তৈরি। জুলিয়েট ওদের ডেকেছে একটি গোপন জায়গায়। এখান থেকে ওদের মিশন শুরু হবে, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ভেতরে আসতে না করেছে। অতএব এখন অপেক্ষা জুলিয়েটের ডাক আসার। হাতে বেশি সময় নেই, এখন বাজে দুপুর 1টা। ওরা দুজনে কুন্দন বাগের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু কোনো ডাক এলো না।
কুন্দনবাগ পার্কে বসে দাবা খেলছিল দুজনে। যদিও কিছুক্ষণ অন্তর বেশ অধৈর্য হয়ে যাচ্ছিল দিগ্নেশ। ঘন ঘন স্মোক করছিল সে। তবে বাসুদেব শান্ত মাথায় প্রহর গুনছিল। দেখতে দেখতে আকাশ প্রায় অন্ধকার হয়ে এলো। সন্ধে 6টা নাগাদ মেসেজ পেল ওরা গ্রিন সিগন্যালের, অর্থাৎ জোন সেফ। পার্ক থেকে বেরিয়ে একটা গোপন পথ ধরে দ্রুত বেগে ঝট করে চলে এলো ওরা ওই গোপন জায়গায়। বাসুদেব চিনতে পারল জায়গাটা। একটা কুখ্যাত হন্টেড হাউস এটা। গোপন পথে বাড়িটার ভিতরে ঢুকে নির্দিষ্ট ঘরের বাইরে চুপচাপ দাঁড়ালো দুজনে। বাইরে থেকে ভুতুড়ে লাগলেও বাড়ির ভিতর কিছু নির্দিষ্ট অংশ যে বেশ রক্ষণাবেক্ষণ করা হয় সেটা চোখ বুলিয়ে বুঝতে পারল বাসুদেব। ওদিকে সেই নির্দিষ্ট ঘরের ভেতরে তখন মোমবাতি জ্বলছে। বিদ্যুৎ কানেকশন থাকলেও মোমবাতি ছাড়া অন্য কোনো আলো জ্বালানো নিষেধ এই ঘোষিত ভুতুড়ে বাড়িতে। ওই ঘরে বসে থাকা মেয়েটার নামই জুলিয়েট। জুলিয়েটের কম্পিউটার স্ক্রিন জুড়ে একটা লোকের ভিডিও ফুটে উঠেছে। যেভাবে লোকটাকে দেখল তেমনভাবে ও আশা করেনি। খুব বেশি লম্বা চওড়া তেমন কিছু নয়, অতি সাধারণ, তবে চেহারাটায় কাঠিন্য আছে। কম্পিউটারের সামনে বসে কি যেন দেখে চলেছে জুলিয়েট। দরজায় বিশেষ সাংকেতিক নখ হতেই প্রথমে রিভলভার বার করে দরজার দিকে তাক করে। তারপর কি হলে চোখ লাগিয়ে বাইরে দুজনকে দেখে ভেতরে আসতে বলে। ওয়েলকাম। অন্য কোনো কথা বলার সময় নেই। শত্রুপক্ষের নজরে এড়াতে এমনিতেই ঘন্টা 6 সময় কেটে গেছে। 48 ঘন্টার বদলে এখন আমাদের হাতে মাত্র 42 ঘন্টা আছে। কিন্তু আমরা কি করব? আর এই কমলেশ্বর নাগের টিমটাকে আমরা পাবো কোথায়? আমি ইতিমধ্যেই লোকেশন ট্র্যাক করেছি। কমলেশ্বর নাগ সিকিম সীমান্তের কাছে এক চীনা লিঙ্কম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। নাথুলা সেক্টরে যাবেন। আজ রাতে ওখানেই হাত বদল হবে ভাইরাসটা। আমরা তাহলে এখনই সিকিম যাচ্ছি? একদমই তাই। কারণ সোজা নাথুলা সেক্টরে আমরা যেতে পারবো না। আমাদের গ্যাংটক পৌঁছাতে হবে প্রথমে। সেখান থেকে আমি একটা ট্রেক রুট জানি, যেটা সেনার নজরের বাইরে। কমলেশ্বর নাগ সেই রুটই ব্যবহার করছে, কিন্তু ওর সঙ্গে চীনের সেনা অফিসাররা থাকবে। একটু ভুল হলে চলবে না। জুলিয়েট ওদের হাতে তুলে দিল একজোড়া ফোল্ডিং স্যাটেলাইট ফোন, এক কাগজে আঁকা পথের মানচিত্র আর একটি কোডেড ইউএসবি ড্রাইভ, যা থেকে কমলেশ্বর নাগের আসল উদ্দেশ্য সম্পর্কে কিছু সূত্র পাওয়া যাবে। আমি চায়নাতে থাকলেও এখানকার সব খবরই রেখেছিলাম। ইন্টেলিজেন্স ব্যুরো এবং আমার একটি টিম সমস্ত কিছু নজরে রেখেছে। এই সব কিছুর মধ্যে ইন্ডিয়ান বর্ডারের কিছু লোক জড়িয়ে রয়েছে। তবে আমার যতদূর মনে হয় ইন্ডিয়ান আর্মি এইসব ব্যাপারে কিছু জানে না। আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই কমলেশ্বর এবং তার টিমটা ওই বর্ডারের কাছাকাছি পৌঁছানোর আগে পর্যন্ত চুপ করে থাকতে হবে। বর্ডারে পৌঁছে জিনিসটা ট্রান্সফার হওয়ার সময়ই এই দল আর ওই দল দুজনকেই ধরতে হবে। কিন্তু আমরা যখন সবটাই জানি, তাহলে আগেই কমলেশ্বর নাগকে ধরলে হয় না? শুধু এক পক্ষের শত্রুকে ধরে তো লাভ নেই, দুপক্ষের শত্রুকে ধরতে হবে। এটা হলো আমাদের প্ল্যান। আমাদের প্রথম গন্তব্য বাগডোগরা এয়ারস্ট্রিপ। একটি স্পেশাল ফোর্সেস চার্টার্ড টার্বোপ্রপ আমাদের জন্য প্রস্তুত। আরেকটা কথা, এই কমলেশ্বর নাগকে কিন্তু জ্যান্ত ধরতে হবে। তার কাছেই ওই ভাইরাসটা আছে। অ্যান্টিভাইরাস সে তৈরি করেছে কি না এখনও কিন্তু জানি না, তবে ভাইরাসটা তার কাছ থেকে উদ্ধার করতেই হবে। আরেকটা কথা, ভাইরাসটা যেন কোনোভাবেই বাইরে আসতে না পারে। বাইরে আসলে কিন্তু খুব বড় বিপদ হবে। ওকে, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। ডিসকাস্টিং, এই শব্দটা আমি পছন্দ করি না মিস্টার যাদব। আমি কাজে বিশ্বাস করি। কমলেশ্বর নাগ এবং তার এই ভাইরাস, এই দুটোকেই আমার জ্যান্ত ফিরিয়ে আনতে হবে। প্রয়োজন হলে বাকি সবাইকে আপনারা সরিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, মিশন ফেল হলে যেমন চলবে না, তেমন আপনাদের সবাইকেই কিন্তু ভালোভাবে ফিরে আসতে হবে। ক্লিয়ার? বাসুদেব অবাক হলেন। এই প্রথম তাকে কেউ এমনভাবে কোনো একটা ইনস্ট্রাকশন দিল, কিন্তু কিছুই করার নেই।
তার সামনে বসে থাকা মেয়েটি ইন্ডিয়ার একজন বড় লেভেলের গুপ্তচর। তার সঙ্গে কাজ করতে গেলে এটুকু তো করতে হবে, দেশের সুরক্ষা আগে, বাকি সব কিছু পরে। হায়দ্রাবাদ বেগমপেট এয়ারবেস, রাত 8:05 PM। একটা কালো টার্বোপ্রপ জেট ত্রয়ীকে নিয়ে উড়ে যায় বাগডোগরার উদ্দেশ্যে। 3.5 ঘন্টা পর ওরা পৌঁছয় বাগডোগরা এয়ারবেস। সময় তখন রাত 11:30 PM। ওরা দেখতে পায় মিলিটারি হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে একটা হ্যালধ্রুভ হেলিকপ্টার, যার কন্ট্রোল আসলে জুলিয়েটের লোকেদের হাতে। রাতের অন্ধকার আকাশে ওদের হেলিকপ্টার যখন বেরিয়ে পড়ল, তখন প্রায় গভীর রাত। ওরা চলছিল ইন্ডিয়া চায়না সীমান্তের দিকে। ফোনটা ট্র্যাকারের দিকে বারবার নজর রেখে চলেছিল জুলিয়েট। সেটা বোধহয় কোনোভাবে ট্র্যাক করছিল ওদের কমলেশ্বর নাগের জায়গাটাকে। হেলিকপ্টার যেখানে নামল, জায়গাটা কোনো পাহাড়ি জায়গা। এরপর পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে গাড়িতে সিক্রেট ট্রেল, সেনা পাহাড়ের বাইরে, স্যাটেলাইট ব্লাইন্ড স্পট। রাত 3:05 আগেই ওরা পৌঁছায় নাথুলা সেক্টরের কাছে। উপস্থিত হয় চূড়ান্ত মুহূর্ত, নাথুলা সীমান্ত। রাত 3:12 AM। হেলিকপ্টার নিচের দিকে রেখে ওরা উপরে উঠে এলো। 3 জনের পিঠে ব্যাগ, বন্দুক, বড় টর্চ লাইট ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে। ওদের প্ল্যানটা ক্লিয়ার, কাছাকাছি গিয়ে নজরে রাখতে হবে, প্রয়োজন ছাড়া হামলা করার দরকার নেই। কমলেশ্বর নাগ এবং ওদের টিমটা না আসা পর্যন্ত কিছুই করা যাবে না। বাসুদেব বাগচি একটা ব্যাপার বুঝতে পারল না, যদি আজ রাতেই ঘটনাটা ঘটে তাহলে 48 ঘন্টার কথা জুলিয়েট কেন বলেছিল? অনেকক্ষণ অপেক্ষা করল ওরা, আর তারপরে কাদের যেন কথা শোনা গেল। কারা যেন হাঁটতে হাঁটতে ওদের সামনের দিকের পথেই আসছে। জায়গাটা বর্ডার এলাকা, কিন্তু এই দিকটা এতটাই বেশি দুর্গম যে এদিকে চট করে জায়গাটা চোখে পড়ে না। তবে বর্ডার থেকে বেশ খানিকটা ভেতরে ইন্ডিয়ার দিকে। এবারে জুলিয়েট দূরবীন দিয়ে দেখতে লাগলো। বাসুদেব ও দিগ্নেশও দূরবীন নিল চোখে। ওদের চোখে ধরা পড়ল তখন সেই দৃশ্য। নিম্ন তাপমাত্রা, কুয়াশায় আচ্ছন্ন ফেন্স লাইনের ওপাশে দাঁড়িয়ে 3 চীনা প্রতিনিধি। তাদের মাঝখানে দাঁড়িয়ে ডক্টর কমলেশ্বর নাগ, হাতে ধাতব ব্রিফকেস। পাশে দাঁড়িয়ে জিতেন শর্মা। জুলিয়েট নিচু স্বরে বলে ওঠে, যেভাবেই হোক ওদের উপর নজর রাখতে হবে, অন্ধকারে যেন ওরা কোনোভাবে হারিয়ে না যায়। হারাবে না, কিন্তু ওরা দলে তো খুব বেশি লোক নেই বলে মনে হচ্ছে, মাত্র 3 জন। আর উল্টো দিকেও যারা কথা বলছে তাদের ভাষা বোঝা না গেলেও ওরাও মোট 2 জন। বেশি লোক নিয়ে আসাটা সমস্যা। আমার খবর অনুযায়ী চায়না থেকে এখানে আসার কথা 2 জনের। ওদের ডিফেন্সের একজন ওপারের লোক, আর তার সঙ্গে আর একজন নিরাপত্তারক্ষী। এদিকে আমাদের ডক্টর কমলেশ্বর নাগ আর তার অ্যাসিস্ট্যান্ট জিতেন শর্মা এবং তাদের সঙ্গে একজন নিরাপত্তারক্ষী। এবার তোমরা চলে এসো, কেমন? জুলিয়েটের ডাকে ওরা আস্তে আস্তে প্রায় হামাগুড়ি দেওয়ার মতো সামনের দিকে এগোতে লাগলো। তখন সামনের দিকে ওদের কথাবার্তা সামান্য স্পষ্ট হচ্ছে। কমলেশ্বর নাগ বলছে, আমার কাজ যে কত বড় সে কথা ভারত সরকার বুঝতে পারল না। এটা যখন তোমরাই বুঝেছ তখন এটা তোমরাই পারবে। হ্যাঁ, তোমরাই পারবে। কিন্তু তার আগে না আমার পেমেন্ট চাই। পেমেন্ট। আর তারপর তোমাদের আজকেই ভাইরাস দেব, আজ ফুল পেমেন্ট নিয়ে কাল অ্যান্টিভাইরাসটাও পাঠিয়ে দেবো, আর তারপরেই কাজে লাগবে। হ্যাঁ, তবে একটা ফেভার আমায় করতে হবে। ভাইরাস যখন ইন্ডিয়াতে ছড়িয়ে দেবে তার আগে আমায় একটু জানাতে হবে। আর জানালেই আমি ওই 24 ঘন্টার মধ্যে এখান থেকে অনেক দূরে চলে যাব। উল্টো দিকের লোকটা তাদের ভাষায় কিছু বলল।
তবে সেটা বোঝা গেল না। কমলেশ্বর নাগের অ্যাসিস্ট্যান্ট জিতেন শর্মা দোভাষীর ভূমিকায় বললেন, ওরা তাতে রাজি আছে স্যার। ওরা অ্যাটাক করার 24 ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেবে। তবে ওরা ভাইরাসটার মধ্যে কিছু মডিফাই করতে চায়, আর তার জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে চায়না যেতে হতে পারে। তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, নো 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 প্রবলেম, নো প্রবলেম। এক্সপেরিমেন্টের জন্য তোমরা আমায় টাকা দিয়েছো, এইটুকু আমি করতেই পারি। তবে আমার টিমের যে সৎ লোকগুলো এখনো সরকারের গোলাম হয়ে আছে, তাদের মধ্যে দুজনকে এখনো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যে বাকি আছে, হ্যাঁ, তার আগে তো আমি কিছু করতে পারবো না। সবই তো ঠিক ছিল স্যার, কিন্তু এই কিলার বি হঠাৎ করে ধরা পড়ে যাওয়ায় সমস্যাটা হলো। আর তার জন্যই তো তাড়াহুড়ো করে এখনই ভাইরাসটা দিতে হচ্ছে। অত কথা তোমাকে বলতে বলিনি জিতেন। এই রইল জিনিসটা। এবার টাকাটা দিতে বলো, বলো 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 টাকাটা দিতে বলো, বলো 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 টাকাটা দিতে। জুলিয়েট বাসুদেব বাগচি একটু সামনে এগিয়ে গিয়েছিল। হঠাৎ করে পায়ের ধাক্কায় একটা পাথর নড়ে ওঠে, আর তারপরেই পেছন থেকে কমলেশ্বর নাগের নিরাপত্তা রক্ষী পেছনে ঘুরে গুলি চালায়। ব্যাস, ওই একটা গুলি যথেষ্ট ছিল। জায়গাটা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। কমলেশ্বরের দলের 3 জন একদিকে সরে যায়, ওদিকে চায়না থেকে আসা 2 জন এদিকে। ওরা 3 জনও লুকিয়ে পড়ে পাথরের আড়ালে। কে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? আমার বারবার মনে হচ্ছিল কেউ আমাদের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। হ্যাঁ জিতেন, ও জিতেন, তুমি একটা কিছু করো। বুঝতে পারছি স্যার, ওই কিলার বি এর জন্যই হয়েছে এসব। লোকটা প্রচণ্ড ধূর্ত আর শয়তান। আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। ওর জন্যই আমাদের ব্যাপারে কিছু জেনে গেছে কেউ। এর শোধ আমি নেবই। কিলার বি ডেস্ট্রয় প্রোগ্রাম অন করে দিলাম স্যার। ঠিক তখনই জুলিয়েট আবার একটা গুলি চালালো। জিতেন শর্মার হাতের একটা প্রান্ত বাইরে বেরিয়েছিল, তার হাত ছুঁয়ে গেল গুলি চলতে লাগলো, কিন্তু হতাহত কেউ হলো না। অন্ধকারের মধ্যে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। এভাবে হবে না, ওরা যদি পালিয়ে যায়। আর তাছাড়া ভাইরাসটা এখন ওদের কাছে আছে নাকি এদের কাছে আছে সেটাই তো জানি না আমরা। টাকা না পাওয়া পর্যন্ত ভাইরাস অবশ্যই কমলেশ্বর হাতছাড়া করবে না, পালাচ্ছে ওরা। চাঁদের অল্প আলোয় দেখা গেল 2 জন পালাচ্ছে। তা দেখে জুলিয়েট পাথরের আড়াল থেকে বাইরে বেরিয়ে পড়ল সামনের দিকে। একটা চিৎকার করে সে মাটির উপর বসে পড়ল। জিতেন শর্মা পাগলের মতো উঠে দাঁড়িয়ে কয়েকটা গুলি চালালো। ততক্ষণে চায়না থেকে আসা 2 জন লোক অনেকটা বেরিয়ে গেছে, আর তার পেছনে বেরিয়ে গেছে জুলিয়েট। কি করা যায় বলো তো বাসুদেব? জুলিয়েট তো বলল কমলেশ্বরকে আহত করা যাবে না, তাকে জ্যান্ত ধরতে হবে। তাহলে ধরতে হবে সে কথা ঠিক, তার মানে গুলি যে একদমই করা যাবে না সেটা তো ঠিক নয়। ওরা সরে গেল। গব্বর গব্বর গব্বর, চলে আয়, হেলিকপ্টার স্টার্ট কর জলদি। জিতেনের কথা শুনে হেলিকপ্টারের বন বন করে পাখা ঘুরতে শুরু করলো। ওরা ততক্ষণে ছুটতে লাগলো হেলিকপ্টারের দিকে। জুলিয়েট অনেকটা ছুটে এসেছিল, সামনের লোকগুলো তখনও বুঝতে পারেনি। তারপর সুযোগ বুঝে পেছন থেকে জুলিয়েট ঠিক গলা বরাবর ঝাঁপিয়ে পড়ল একটা লোকের উপর এবং চালিয়ে দিল ধারালো ছুরিটা গলা লক্ষ্য করে। চীনের ডিফেন্সের লোকটার সঙ্গে নিরাপত্তা রক্ষী গিয়েছিল। সেই রক্ষীর গলার নলি কেটে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। এদিকে সামনের লোকটা ব্যাপারটা বুঝতে পেরে পেছনে ঘুরল। হাতের ছুরিটা দিয়ে তাকে আঘাত করতে যাওয়ার আগেই তার পায়ের একটা ধাক্কায় ছিটকে পড়ল। জুলিয়েট বুঝল একে হারানো সম্ভব নয়, কিন্তু এভাবে চলবে না। 2 জনের মধ্যে হাতে হাতে লড়াই চলতে লাগলো।
রিভলভার বার করার মতো সুযোগ কেউই পাচ্ছে না। কখনো জুলিয়েটের আঘাতে লোকটা বিপর্যস্ত হয়ে পেছনে সরছে, কখনো জুলিয়েট পড়ছে মাটিতে। লোকটা রক্তমাখা মুখ নিয়ে এসে কি যে বলল বোঝা গেল না, তবে তার মধ্যে ভাইরাস কথাটা দুবার শুনতে পেল জুলিয়েট। তার মাথার ভেতর আগুন জ্বলছিল। লোকটা রিভলভার বার করে ফেলেছিল। রিভলভার তাক করে একটু একটু করে এগিয়ে এলো জুলিয়েটের দিকে। চাঁদের আলোয় অন্ধকারে ভালোভাবে বোঝা যায় না। জুলিয়েট মাটির উপরে শুয়েছিল এমনভাবে যেন সে প্রচণ্ড আঘাত পেয়েছে। লোকটা এগিয়ে এসে জুলিয়েটের মাথার কাছে রিভলভার ধরতে যাবে, এমন সময় জুলিয়েট পা দিয়ে তার হাতে সজোরে একটা কিক করল। লোকটার হাতটা উপরের দিকে সরে গিয়ে গুলিটা ছিটকে গেল উপরের দিকে। তারপরে জুলিয়েটের হাতে উঠে এলো পায়ের কাছে গুঁজে রাখা সেই ছুরিটা, যেটা দিয়ে একটু আগে সে আগের লোকটাকে মেরেছিল। ওদিকে সেই মুহূর্তে কমলেশ্বর আর বাসুদেব একেবারে মুখোমুখি। জানো না, তোমরা জানো না, হ্যাঁ তোমরা জানো না তোমরা আমার কত বড় ক্ষতি করলে। আমার 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 এত বছরের সব কিছু পরিশ্রম, আমার রিসার্চ, সব কিছু তোমাদের জন্য, সব কিছু তোমাদের জন্য জলে চলে যাবে। আর তোমরা জানো না, তোমরা জানো না। সবই জানি, কিন্তু দেশের জন্য তো আপনি কিছু করেননি। আপনি করেছেন আমাদের শত্রুদের জন্য। তাদের হাতে তো এমন একটা কিছু তুলে দেওয়া যায় না। আপনাকে নিয়ে যাই, তারপরে বাকি কথা ভাবা যাবে। কমলেশ্বর নাগ হঠাৎ করে তার গলার কাছে ঝুলতে থাকা লকেট মুখের ভেতরে ঢুকিয়ে দিল। তার সঙ্গে সঙ্গে বাসুদেব বাগচি সেটা বার করে দিল। কমলেশ্বর নাগের তখন চোখ উল্টে এসেছে। ওরা তাড়াতাড়ি এগিয়ে গেল। জুলিয়েট হেলিকপ্টারের দিকে চলে এসেছে সেখানে। তার গোটা শরীর রক্তাক্ত। তার হাসিতে বোঝা গেল মিশন সাকসেসফুল হয়েছে। হেলিকপ্টারে করে প্রায় অজ্ঞান কমলেশ্বর নাগকে নিয়ে ওরা ফিরে এলো বাগডোগরা, আর সেখান থেকে জেট প্লেনে হায়দ্রাবাদে। কমলেশ্বর নাগকে ধরার পর দুটো ঘটনা ঘটেছিল। সেই রাতেই কিলার বি ওরফে অভিমন্যু কিভাবে যেন জেল হেফাজত থেকে পালিয়ে যায়। যে রক্ষী তাকে পাহারা দিচ্ছিল তাকে মৃত অবস্থায় পাওয়া যায় দরজার সামনে। কিভাবে সে বেরিয়েছিল সে কথা কেউ বুঝতে পারেনি। কমলেশ্বর ধরা পড়তেই তাকে গুপ্ত ঘরে রাখা হয়। তার সেই ভাইরাস চলে যায় ইন্ডিয়ান ডিফেন্সের কাছে, কিন্তু অ্যান্টিভাইরাস আছে কি নেই সেটা খুঁজে পাওয়া যায় না। কমলেশ্বর না দিলেও কোনো কিছু পাওয়া যায় না। মাঝে 2 দিন কেটে যায়। এবারে আপাতত ফেরার পালা। বাসুদেব বাগচি এবং তার টিম হায়দ্রাবাদ ছেড়ে চলে আসার আগে জুলিয়েট এবং দিগ্নেশের সঙ্গে কথোপকথন হয়। আমার কিন্তু মনে হয় সমস্যাটা এখনো শেষ হয়নি। এই ভাইরাসের একটা অ্যান্টিভাইরাসও আছে। সেটাও যদি কমলেশ্বর নাগ আগে থেকে কাউকে দিয়ে থাকে সেটাও তো সমস্যা। প্রসঙ্গত জানাই, শুধু চায়না নয়, পাকিস্তানের সাথেও তার একটা ডিল হওয়ার চেষ্টা চলছিল। এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আর কি করতে পারি? আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ। এই মুহূর্তে শুধুই অপেক্ষা করতে থাকুন পরবর্তী পদক্ষেপের জন্য। আমি আলাদা করে খোঁজ খবর চালাবো। যদি তেমন কিছু প্রয়োজন হয় তবে তখন আমি একটা ব্যবস্থা নেব। ও হ্যাঁ, কিলার বি অর্থাৎ অভিমন্যুকে যেভাবেই হোক আবার ধরার চেষ্টা করুন, কিংবা খোঁজ পেলে নজরে রাখার চেষ্টা করুন। অভিমন্যুর ব্যাপারে খোঁজ নিয়েছি। যে রাতে আমরা মিশনে যাই সেই রাতেই অভিমন্যুর বাড়িতে আগুন লেগেছিল। গোটা বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। তার মেয়ে, তার স্ত্রী দুজনেই মারা যায়। এত বড় একটা বিপদ থেকে দেশকে বাঁচাতে গিয়ে যদি ছোট কিছু একটা হয় তাতে কিছু করার নেই। সবাইকে তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু বেশি সংখ্যায় আমাদের দেশের লোকেদের বাঁচাতে পারাটাই তো আমাদের কাছে গর্বের বিষয়। তাই কমলেশ্বর তার এত বুদ্ধি যদি ভালো কাজে লাগাতো তাহলে ভালো কিছুই হতো। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত তাহলে দুনিয়াটা চলতো না।
এরকম খারাপ কেউ কেউ আছে বলেই তো আমাদের পুলিশ, ডিফেন্স, গুপ্তচর, এমনকি আর্মির প্রয়োজন আছে। সব কিছুই ভালোভাবে হলে এসব কিছুই লাগতো না। মনে রাখবেন, যুদ্ধ কখনো একতরফা হয় না, দুতরফা হয়। কথাটা বলে বাসুদেব বাগচি বাইরে বেরিয়ে এলেন। বাইরে সমৃদ্ধি, দিবাকর অপেক্ষা করছে। ওদের এবার দিল্লি যেতে হবে। পেছনে জুলিয়েট তখন বাসুদেব বাগচিকে বলল, আমি ওই অ্যান্টিভাইরাসের খোঁজটা করবই, আর এই ভাইরাসটা এখানে ভালোভাবে থাকবে কিনা সন্দেহ আছে। কালই আমি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এদিকটা দেখবেন। বাসুদেব বাগচি মনে মনে ভাবলেন, ব্যাপারটা এখানেই মনে হয় শেষ হলো না। কিলার বি এখনও অধরা। অ্যান্টিভাইরাস কোথায় আছে কেউ জানে না। তাছাড়া সেদিন জয়ন্ত যাদবের সেই ছোট্ট ল্যাব থেকে ওরা খুঁজে পেয়েছিল একটা ডায়েরি। এই ভাইরাস আর অ্যান্টিভাইরাসের ব্যাপারে বেশ কিছু তথ্য লেখা হয়েছিল। এই ডায়েরিটা বাসুদেব বাগচির কাছেই আছে। মনে মনে একটা হাসি হাসলেন বাসুদেব বাগচি। সত্যি, সাধারণ 3টে খুন যে এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্রাইম হয়ে যাবে সেটা উনি সত্যিই ভাবতে পারেননি। এইবার ফিরে গিয়ে সবচেয়ে আগে বিশ্রাম প্রয়োজন, তার এবং বাকিদেরও। বাসুদেব বাগচি দেখলেন সমৃদ্ধি আর দিবাকর চাপা স্বরে কি যেন কথা বলছে আর হাসতে হাসতে যাচ্ছে। ওদের দুজনের হাতের আঙুল আপন খেয়ালে একে অপরকে স্পর্শ করে যাচ্ছে। সেদিকে তাকিয়ে বাসুদেব মৃদু হাসলেন। যুদ্ধ নয়, ভালোবাসাই পারে মানুষকে ভালো রাখতে। সারা দুনিয়ায় যদি সব রোগের অ্যান্টিভাইরাস এই ভালোবাসার বীজ ছড়িয়ে দেওয়া যেত। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখক সুকান্ত দাসের কলমে ডিটেকটিভ বাসুদেব বাগচি সিরিজের স্পাই থ্রিলারধর্মী এই বিশেষ কাহিনীটি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহ দিও। ধন্যবাদ। গল্পটিতে যারা কণ্ঠ দিয়েছে তাদের ব্যাপারে নিম্নে উল্লেখ করলাম। গল্প পাঠে অভিক সাহা, ডিটেকটিভ বাসুদেব বাগচির ভূমিকায় সৌমেন মজুমদার, গল্পতে প্রথম উপস্থিতির পর্যায়ক্রমে অন্যান্য চরিত্রে সায়েন্টিস্ট নীলেশ ভার্মা, শুভদীপ নাথ, কিলার বি ওরফে অভিমন্যু সৌরভ সাহা, নীলেশের ড্রাইভার দিব্যেন্দু গোস্বামী, অফিসার বিনোদ আর.জে. সৃজন, দিবাকর সন্তু দাস, সমৃদ্ধি বর্ণালী দেববর্মন, অফিসার মাধবন রমাকান্ত চৌধুরী, অভিমন্যু স্ত্রী উর্মি প্রদীপ্তা মান্না, টিভি নিউজ রিডার খুশি বসু, সায়েন্টিস্ট জয়ন্ত যাদব সুমন রায়, অফিসার দিগ্নেশ দেবাঞ্জন মুখার্জি, হোম মিনিস্টার প্রিয়নাথ মুখার্জি, বিজ্ঞানী কমলেশ্বর নাগ রাজ চট্টোপাধ্যায়, জুলিয়েট বর্ণিশা ভট্টাচার্য এবং জিতেন শর্মা তমাল ঘর। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।